ম্যাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো? আগামী সপ্তাহে হিরণ আর আমার বিয়ে। কি? আপনি বিয়েতে রাজি? হুম, রাজি না হওয়ার কি আছে? আমার বাবার পছন্দই আমার পছন্দ। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন বলেছিলেন। আরে সেটা তো আমি এমনি বলেছিলাম, আবেগের পরে। ম্যাম, আপনি কি সিরিয়াস? কেন, তোমার কি ফান মনে হচ্ছে? ছি, আমি ভাবতে পারছি না ম্যাম। আমি তো নিজ কাউকে ভালোবেসেছি, এখন আমার ভালোবাসার প্রতি আমার নিজেরই ঘৃণা হচ্ছে। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। সিমি ম্যামকে এভাবে হারাতে হবে ভাবতে পারিনি। এসব ভাবছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম, কখন থেকে একটা গাড়ি সামনে থেকে হর্ন বাজে আসছিল, শুনতে পাইনি। অতবার গাড়ির নিচে পড়লাম, গাড়ির সাথে ধাক্কা খেয়ে পাশে থাকা ল্যাম্পপোস্টে মাথাটা আঘাত পেলাম। অতবার আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে একজন ভদ্রমহিলাকে দেখতে পেলাম, কিন্তু মহিলাটাকে কিছুতেই চিনতে পারলাম না। উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ। সারা গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছি, বিশেষ করে মাথায় প্রচণ্ড ব্যথা। আমি উঠে বসার চেষ্টা করছি, তাদেরকে ভদ্রমহিলাটি কাছে আসলেন। কি করছো বাবা? তুমি এখনো অসুস্থ, শুয়ে থাকো। কে আপনি আর আমি কে? এখানে কি করছি? তুমি আমার মেয়ের গাড়ির নিচে পড়েছিলে, তুমি কি কিছু মনে করতে পারছো না? না, আমি কিছু মনে করতে পারছি না। কে আমি? কতদিন পর আমার জ্ঞান ফিরেছে। আজ 20 দিন হলো। আমি হিমান্ত হিমু। ফ্রেন্ড সার্কেলে সবাই হিমু নামেই ডাকে। পড়াশোনায় তেমন একটা ভালো ছাত্র না, এবার এসএসসি ক্যান্ডিডেট। বাবা একটা ছোটোখাটো অফিসে জব করে। মধ্যবিত্ত পরিবার আমাদের। আমরা এক ভাই এক বোন। বড় অপু ভার্সিটির 3য় বর্ষে পড়ে। আমার পরীক্ষার আর 2 মাস বাকি, তাই কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হিমু, এখনো হয়নি তোর? এই তো আসছে মা। বস এখানে। আব্বু কোথায় আম্মু? এই মাত্র বেরিয়ে গেল। ও। সকালে নাস্তা করে একটা খাতা আর একটা কলম নিয়ে বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো রিক্সা করে পৌঁছে গেলাম। ভাগ্যিস লেট হয়নি, না হলে স্যারের আরও কিছু নীতিবাক্য শুনতে হতো। কোচিং শেষ করে বাইরে এসে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। বসে চা সহ আরও কিছু নাস্তা করে নিলাম। হঠাৎ চোখ গিয়ে পড়লো 2টা ছেলের উপর। দুঃখিত, ছেলে বলে ভুল হবে, ওরা তো হিজড়া। আমার দিকে এক নজরে তাকিয়েছিল, একটু 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 ভয়ও করছিল। ছোটবেলা থেকে আমি এই জিনিসগুলোকে প্রচুর ভয় পাই। একটু পর দেখলাম ওরা উঠে আমার দিকে আসছে। আমি ভয়ে ভয়ে কোনো মতে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিয়ে হাঁটা দিলাম রাস্তা দিয়ে। ওরা আমার পিছু নিল। অবস্থা ভালো ঠিকছে না, দিলাম দৌড়। ওরা পিছন পিছন দৌড়াতে লাগলো। কোন দিকে যাচ্ছি তার কোনো হুঁশ নেই। শুধু এতটুকু জানি যে আমাকে এদের হাত থেকে পালাতে হবে। এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর পিছন দিকে ফিরে দেখি ওরা নেই, তার মানে পিছু ছেড়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁটুতে বর দিয়ে শ্বাস নিচ্ছিলাম। হঠাৎ মনে হলো সামনে কোনো একটা গাড়ি এসে দাঁড়ালো। সামনে তাকিয়ে তো ভয় গলা শুকিয়ে গেল। বাবা, পুলিশ! পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছিল আমার সামনে। দৌড়ে পালাতে যাব ঠিক তখনই পেছন দিয়ে একটা লোক এসে শার্টের পেছনে ধরে ফেললো। কিরে, পালাচ্ছিস কেন? না ভাই, কই, আমি তো পালাছিলাম না। চুপ, আমি নিজে দেখলাম তুই দৌড়ে আসছিলি। স্যার, এমনি দৌড়াছিলাম মামা, মানে যে জগিং। হ্যাঁ স্যার, জগিং করছিলাম। এই দুপুরবেলা জগিং, তাও আবার রাস্তার মাঝখানে? কিছু তো ঝামেলা আছে। না স্যার, কিছু ঝামেলা নেই। আমি স্টুডেন্ট, এইমাত্র কোচিং শেষ করে জগিং করতে করতে বাসায় যাচ্ছিলাম। এই দেখেন খাতা। খাতা দেখতে গিয়ে আরও বড় রকমের টাস্কি খেলাম, কারণ আমার হাতে কোনো খাতাই নেই। বয়সে চায়ের দোকানে ফেলে চলে এসেছিলাম। কোথায়? সরি স্যার, ফেলে এসেছি। আবার মিথ্যা কথা। চল আমার সাথে, থানায় চল। প্লিজ স্যার, আমাকে যেতে দিন। কিন্তু কে শোনে কার কথা? পুলিশ আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে এলো থানায়। থানার সামনে সাইনবোর্ড দেখে আরও বেশি চমকে গেলাম। স্যার স্যার, এ আমি কোথায় চলে এলাম? এটা তো আমাদের এরিয়া থানা নয়। তাহলে কোন থানায় বাস করিস তুই? আমাদের থানার নাম বললাম। কি? আরে ওটা তো অনেক দূর, তুই এখানে এসেছিলি কেন? স্যার, সে এক দুর্ঘটনা। চুপ, আবার আরেক নতুন স্টোরি। পুলিশের দমকে একবার চুপ হয়ে গেলাম। চলে গেলাম থানার ভিতরে। ভয় ভয় করছে। অচেনা এক থানায় এলাম, কোনো পরিচিত মানুষই নেই। সেটা বড় কথা না, বড় কথা হলো আমি এখানে কি করে এলাম। তার মানে আমি এত দূর দিয়েছিলাম যে এক থানা থেকে বেরিয়ে অন্য থানায় চলে আসছি। আর একটু দৌড়াতে থাকলে তো জেলা পার হয়ে যেতাম। থাক, সে কথা না ভাবলেও চলবে। ম্যাম, এই ছেলেটি কিছু একটা চুরি করে পালাচ্ছিল, আমি ধরে এনেছি। না ম্যাম, মোটেও না। মহিলা পুলিশটা এখনো অন্যদিকে তাকিয়ে আছে। চুপ, চোরের আবার বড় গলা। কি হয়েছিল বল তাহলে? ম্যাম এদিকে ঘুরেই। কি হয়েছিল? এ কি দেখছি আমি? এটা কি কোনো মেয়ে নাকি আকাশের পরী?
পুলিশের ড্রেস পরে এসেছে। প্রথম দেখাতে ক্রাশ খেলাম, হোক না সিনিয়র, তাতে কি, ক্রাশ যেহেতু খাইছি, প্রেম তো কর্মই। ড্রেসের নাম দেখে নিলাম সিমি। কি কিউট নাম। এই ছেলে, সিমি ম্যামের মিষ্টি কণ্ঠের ডাক শুনে ঘোর কাটলো। না মানে ম্যাম, কি যে করে বলি, মার নিচতের ব্যাপার। চুরি করার সময় মনে ছিল না? যে আমাকে ধরে নিয়েছিল লোকটার নাম আবির। ধ্যাত, বারবার চোর চোর করে মাথা খাচ্ছেন কেন? বলছেন আমি কিছু করিনি। আমাকে দেখি কি আপনার চোর চোর মনে হয়? আবির, ওকে বলতে দাও। আপনি কেন দৌড়াচ্ছিলেন? এই দেখুন, কত মিষ্টি সুরে বলতে বললো। আর আপনি, আপনার কণ্ঠ শুনলেই কুকু, পুরোটা বলতে পারলাম না। সামনে তাকে দেখলাম সিমি ম্যাম লাঠিটাকে নাড়াচাড়া করছিলেন। অন্তরে ভয় ঢুকে গেল। আসলে ম্যাম হয়েছিল কি, সকালে বাসা থেকে বেরিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। তারপর পুরোটা খুলে বললাম। আমার কথা শুনে সিমি ম্যাম হাসতে হাসতে কড়াকড়ি খাচ্ছে। কি সুন্দর হাসি, সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল। ও, তাহলে এই ব্যাপার, শেষে হিজড়াদের দৌড়ানি খেয়ে এই অবস্থা হয়েছে তোমার? জি ম্যাম, কিন্তু এখন এই দুইটা হিজড়াকে ধন্যবাদ দিতে খুব ইচ্ছে করছে। কেন কেন? না মানে ওরা যদি না দৌড়ানি দিত, তাহলে তো আপনার মতো এত মিষ্টি একটা মেয়ের সাথে পরিচিত হওয়া যেত না। ও হ্যালো, সাবধান। হ্যাঁ, এখন যান, বাড়ি ফিরে যান। কিন্তু ম্যাম, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি, কিভাবে বাড়ি যাব? বাড়ির ঠিকানা বলো। চল, আমি দিয়ে আসছি। না থাক, আমিও ওই দিকেই যাব, আমার সাথে চলে যেতে পারবে। সিমি ম্যামের কথা শুনে একটা নাগিন ডাস দিতে ইচ্ছে করছে। ধন্যবাদ ম্যাম, তাহলে তো বড়ই উপকার হয়। চলো। তারপর আমি আর সিমি ম্যাম পাশাপাশি গাড়িতে বসে আছি। আসামি হলে হয়তো পিছনে জায়গা হতো, আর এখন সিমি ম্যামের পাশে জায়গা হলো। সিমি ম্যাম গাড়ি ড্রাইভ করছে, আর আমি তার পাশে বসে আছি। আচ্ছা ম্যাম, আপনার নাম কি? যদিও জানি, তবুও জিজ্ঞেস করলাম। কেন? এমনি জানতে ইচ্ছে হচ্ছিল। সিমি। কোথায় থাকেন? চুপচাপ বসে থাক, নইলে থানায় নিয়ে ভরে রাখবো। তাহলে তো ভালোই হয়। কি? কই কিছু না তো। আপনি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। অকালে মরার শখ নেই, বিয়ে করা বাকি এখনো। কথা বলা বন্ধ করো, নইলে গাড়ির নিচে ফেলে দিব। না থাক, এমনি ভালো আছে। হুম। তারপর আর বেশি কথা বলতে পারিনি, যা ঝাল, কথায় কথায় ঝাড়ি মারে, তাই বেশি কথা বলিনি। গাড়ি গিয়ে থামলো সোজা আমাদের বাড়ির সামনে। আমাকে নামিয়ে দিয়ে সিমি ম্যাম চলে যাচ্ছিল। আরে ম্যাম, কোথায় যাচ্ছেন? এভাবে বাড়ি থেকে চলে যাবেন না, ভিতরে আসেন। কেন? এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি যে উঠে যেতে হবে? আপনি চাইলেই তো হতে পারে শ্বশুর বাড়ি। বিড়বিড় করে বললাম। কি? না মানে চাটুকু খেয়ে যান প্লিজ, অনুরোধটা রাখেন। ওনার হাত ধরেই একটু চান্স নিলাম। উফ, ছাড়ো, যাচ্ছি। ধন্যবাদ ম্যাম। বাড়ির বাইরে দাঁড়িয়েছি, বিকেল হয়ে গেল। ভিতরে গেলে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হবে। ভয়ে ভয়ে কলিং বেলে চাপ দিলাম। সাথে সাথে বাবা হাজির ভিতর থেকে বলে উঠলো। শুনে বড়সড় টাসকি খেয়ে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর, ওই দেখো, এসেছে আমার আদরের ক্রিমিনাল ছেলে, এইমাত্র জেল থেকে ছাড় পেয়ে এসেছে। বাবা মাকে উদ্দেশ্য করেই বলল। আরে এমন ভাবে বলো না তো, ওকে কেন পুলিশে ধরবে? নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। ওকে ধরে নিয়ে যাওয়ার সময় আমি নিজের চোখে দেখেছি, আর তুমি বলছো ভুল হয়েছে? মা আর কোনো কথাই বলছে না। এই লিপি, যা ওই বাঁদরটাকে দরজা খুলে দে, আর বলে দে কাপড় গুছিয়ে যেন চলে যায়। বাইরে দাঁড়িয়ে থেকে আমি আর সিমি ম্যাম শুনছিলাম কথাগুলো। আমার আর বুঝতে বাকি রইল না, পুলিশের গাড়িতে করে যখন আবিরের সাথে থানায় যাচ্ছিলাম, তখন বাবা অফিস থেকে ফিরছিলেন আর আমাকে দেখে ফেলেছিল। ম্যাম, আজকে মনে হয় আপনার চা খাওয়া হলো না, আপনি বরং চলে যান। আপু এসে যদি জানতে পারে আপনার থানায় আমাকে ধরে নিয়ে গিয়েছিল, তাহলে আপনাকেও দৌড়ানি দিতে পারে। কেন দৌড়ানি দিবে কেন? তার একমাত্র আদরে ছোট ভাইকে ধরে নিয়ে গিয়েছেন আপনারা। হঠাৎ করে আপু দরজা খুলে সিমি ম্যামকে দেখে বলল। সিমি, তুই এখানে? আরে লিপি, তুই কেমন আছিস দোস্ত? দুজনকে জড়িয়ে ধরলো। এই তো ভালো। এতদিন পর মনে পড়লো তোর আমার কথা? সিমি ম্যাম বলল, কি করব বল, পুলিশে জয়েন করলাম তো, তাই ব্যস্ত থাকি বেশিরভাগ সময়। ও, তাহলে তুই আমার ভাইকে নিয়ে গিয়েছিলি? সরি রে, ভুল হয়ে গেছে, আর নিব না কখনো। আর আমি কি জানতাম নাকি যে ও তোর পিচ্ছি ভাই? জানলে তো আর থানায় নিতাম না, জামাই আদর করতাম। এই যে ম্যাম, আমি কিন্তু পিচ্ছি না, ওকে? মুখ সামলে। আর কি শুরু করছেন আপনারা? আপনার কি চেনে নাকি একজন আরেকজনকে? হ্যাঁ, আমরা কলেজ লাইফ থেকে একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। এই আপু, তোর সব কিউট বান্ধবীদের মধ্যে ইনিও একজন নাকি? আপুর কানের কাছে কি বললাম কথাটা? চুপ, তোর সিনিয়র, সম্মান দিয়ে কথা বলবি। আইসে, তোর সব ফ্রেন্ডকে যদি সম্মান করি, তাহলে আমার সিনিয়র মেয়ের সাথে প্রেম করার ইচ্ছাটা পূরণ করবে কে? তুই যাবি?
আচ্ছা যাচ্ছি, ম্যামকে নিয়ে ভিতরে আসিস, বাইরে থেকে বিদায় করিস না। তোকে বলতে হবে না, যা ভাগ। চলে এলাম সেখান থেকে। আসার সময় দেখলাম আমার আর আপুর কথা শুনে সিমি ম্যাম নিচের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছিল। কিরে, কোথা থেকে কি চুরি করে জেলে গিয়েছিলে? তোর আম্মু, তুমিও না, কারো বিশ্বাস নেই আমার উপর। মেহমান এসেছে, কেউ একটু তার সেবা যত্ন করো, তা না, আমাকে শুধু শুধু দোষ দিয়ে যাচ্ছ। মেহমান? হ্যাঁ, আপু, বাড়ি দাঁড়িয়ে কি করিস? আমার শুনে আপু আর সিমি ম্যাম দুজনে ভিতরে আসলো। আম্মু তো পুলিশ দেখে ব্যাপা চাকা খেয়ে গেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না মা। আম্মু, ও সিমি আমার ফ্রেন্ড, আপাতত পুলিশে আছে। ও আচ্ছা, তোমরা বসো। হিমু, আমার সাথে আয়। আচ্ছা, আমি আম্মুর সাথে চলে গেলাম। আর সিমি ম্যাম আর আপু বসে বসে গল্প করছিল। থানায় কেন গিয়েছিলে? আমি যাইনি, একটা পুলিশ আমাকে ভুল বুঝে ধরে নিয়ে গেছিল। কেন? তারপর আম্মুকে সব বললাম। আম্মু আমার কথা শুনে হাসতে হাসতে বসে পড়ছে। এখানে থাকলাম না, বসার ঘরে গিয়ে দেখলাম বাবা আর আপু সিমি ম্যামদের সাথে বসে একসাথে হাসাহাসি করছে। আমার আর বোঝার বাকি রইল না যে হিজড়ার ব্যাপারটা বাবাও জেনে গেছে। এখানে থাকলে আমাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করবে। তাই চলে এলাম নিজের ঘরে, কানে হেডফোন লাগিয়ে গান ছেড়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। খিদে জ্বালায় ঘুম থেকে উঠলাম, শুনলাম সিমি ম্যাম চলে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। রাতটা কোনো মতে পার করলাম। সকালবেলা একটা কলম নিয়ে আর একটা খাতা নিয়ে চলে গেলাম কোচিংয়ের উদ্দেশ্যে। কোচিং শেষ করে একটা রিক্সা নিয়ে চলে গেলাম থানায়, অর্থাৎ সিমি ম্যামের কাছে। গিয়ে দেখলাম সিমি ম্যাম কিসের যেন একটা ফাইল দেখছিল। গুড মর্নিং ম্যাম। এখন দুপুর। ম্যাম নিচের দিকে তাকিয়ে বলল, ও সরি। এখন আবার কি মনে করে এসেছো? আপনাকে দেখতে বলেই জিব্বায় কামড় দিয়ে উঠলাম। মানে? না কিছু না, এমনি আসলাম। আচ্ছা, এখানে পার্মানেন্ট থাকার কোনো উপায় নেই? আমার কথা শুনে উনি অবাক হলেন, কিন্তু উনি যা বললো তা শুনে তো আমি আরো দ্বিগুণ অবাক হয়ে গেলাম। একটা মার্ডার করে চলে এসো, পার্মানেন্ট থেকে যেতে পারবে। সিমি ম্যামের কথা শুনে দুইবার ছোট ছোট কাশি দিলাম। তা দেখে সিমি ম্যাম এক গ্লাস পানি গিয়ে দিলেন। পানি খাওয়ার পর সিমি ম্যামের দিকে তাকিয়ে রইলাম। উনি এখন আবার সেই ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। কই ভাবলাম আমার সাথে একটু কথা বলবে, আরো কত কি, আর এসব না করে ফাইল নিয়ে বসে আছেন। কিরে, এখানে বসে আছিস কেন? যা এখান থেকে। কেন, আপনার কোনো সমস্যা? এখানে পার্মানেন্ট থাকার উপায় পেয়ে গেছি। চুপ, পুলিশের সাথে গলা নামিয়ে কথা বল। রাগ তোর পুলিশ। হাতে থাকা গ্লাসটা দিয়ে সোজা মাথা বরাবর জোরে আঘাত করলাম। গ্লাসটা ভেঙে গেল। আবিরের মাথা থেকে রক্ত ঝরছে। চারদিকে হইহুল্লোড় পড়ে গেল। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইলাম। সিমি ম্যাম কয়েকটা পুলিশ দিয়ে আবিরকে হসপিটালে পাঠিয়ে দিল। কেন মারলি ওকে? সিমি ম্যাম স্বাভাবিক গলায়, এখানে থেকে যাবার জন্য। ঠাস ঠাস করে দুটো গালে বসিয়ে দিল। আমি ভাবতে পারিনি সিমি ম্যাম এমন একটা কাজ করবেন। চটটা সজরেই দিয়েছে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। খুব শখ তোর জেলের ভাত খাওয়ার, তাই না? আয় তাহলে এদিকে। সিমি ম্যাম আমার হাত ধরে টানতে টানতে সোজা কারাগারে ঢুকিয়ে দিল। তালা লাগিয়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়লো। মনে হচ্ছে বেশ রেগে গেছে। এমনটা হয়ে যাবে তা ভাবতে পারিনি। দেয়ালে হেলান দিয়ে বসে আছি। সিমি ম্যামের টেবিলটা আমার কাছ থেকে স্পষ্ট দেখা যায়। আমি সেদিকে তাকিয়ে আছি। অনেকক্ষণ ধরে দেখলাম সিমি ম্যাম চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে, হয়তো কিছু ভাবছিল। কিছুক্ষণ পর আবার কারাগারের দরজা খুলে আমার পাশে আসলো। সবাই এখান থেকে পালাতে চায়, আর তুমি এখানে থাকতে চাও কেন? সিমি ম্যাম তুমি করে বলছে, হয়তো রাগ কমেছে। এমনি এখানে থাকলে কেমন লাগে এটাই জানতে। জানা হয়েছে। কেন? জানা হলে এখান থেকে যাও। পুলিশ কি মানে শাস্তি শুধু এতটুকুই? দেখো হিমন্ত, এখানে থাকলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কেন নিজের হাতে নিজের লাইফটা নষ্ট করতে চাও? নষ্ট করছি না তো, শুধু সাজানোর চেষ্টা করছি। মানে? কিছু না। তোমাকে বুঝিয়েও কিছু হবে না, থাকো এখানে। সিমি ম্যাম চলে গেল। ওনার কথা শুনে এটা স্পষ্ট বুঝতে পারছি যে সিমি ম্যাম এখন আর একটু রেগে নেই। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। বিকেল হয়ে এসেছে, খিদাও পাইছে। আশেপাশে কোনো পুলিশও দেখতে পারছি না। গেল কই সব। দেখতে পেলাম সিমি ম্যাম নিজের চেয়ারে বসে আছে। এখনও খেয়েছে বলে মনে হয় না। ডাকবো কি ডাকবো না এসব ভাবতে ভাবতেই আস্তে করে ডাক দিলাম, সিমি ম্যাম। মনে হলো আমার ডাকের অপেক্ষায় বসেছিল। এক গ্লাস পানি হবে? কেন এখনকার মাথা ফাটাবে? মাথা ফাটাবো কেন, আসলে খিদে লাগছে খুব। কিছু খেতে দিবেন? না, তোমার জন্য কোনো খাবার নাই, এভাবেই থাকো। আসামিদের জন্য তো খাবার থাকে, তাহলে আমার বেলা উল্টো কেন? কারণ তুমি আসামি না, মহা আসামি। হ্যাঁ, আচ্ছা আপনি খেয়েছেন? সেটা জেনে তোমার কি? হ্যাঁ সেটাই তো। অতবার চুপ করে বসে রইলাম।
কিছুক্ষণ পর একটা পুলিশ আসলো, 2টা টিফিন বক্সে খাবার নিয়ে আসলো। ম্যাম ইশারা করে বলে দিল, এটা এখানে রেখে আরেকটা বক্স যেন আমাকে দিয়ে যায়। আমি তো সিমি ম্যামের কর্মকাণ্ডে অবাক। আমার জন্য আর ম্যামের জন্য আলাদা খাবার ভাবা যায় এগুলো? পুলিশ আমার কাছে খাবার আর পানি নিয়ে চলে এলো। খিদে ছিল প্রচুর, চুপচাপ বসে গিলতেছিলাম। ঝালও লাগছে প্রচুর, হয়তো মরিচ 2 থেকে 4টা একসাথে কামড়ে ফেলছি। কি করবো বুঝতে পারছি না। পানি শেষ করে ফেলেছি, জীবনটাই বেদনা, ঝাল তো আর থামে না। আমার অবস্থা দেখে সিমি ম্যামকে দেখলাম পানি নিয়ে আসছে। এসে দেখলো পানিতে কাজ হবে না। দেখে শুনে খেতে পারিস না, রাক্ষস কোথাকার। আমি তো কথাই বলতে পারছি না। এদিকে আয়। মাথার পেছনে ধরে মুখের সামনে নিয়ে নিজের ঠোঁট দুটো লাগিয়ে দিল আমার ঠোঁটে। মনে হয়েছিল মুখে সব ঝাল আস্তে আস্তে ওধা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ এভাবে থাকার পর সিমি ম্যাম নিজে থেকেই সারিয়ে নিল। এখনো ঝাল আছে? না। জানি থাকবে না। সিমি ম্যাম উঠে যাচ্ছিল, আমি বসা থেকে তার হাতটা ধরে ফেললাম। কি হলো, ছাড়ো। আরেকটা দিবেন ম্যাম? কি? যে ওষুধ দিয়ে ঝাল থামালেন সেটা। ওষুধ সবসময় খেতে নেই, পেটে অসুখ করবে। আমি তো খাবই। আমি উঠে দাঁড়ালাম এবং সিমি ম্যামের দিকে এগোতে লাগলাম। উনিও পিছোতে লাগলেন। কি হলো, এভাবে আসছো কেন? ওষুধ খাবো বলে। এটা কিন্তু ভালো হবে না। পিছনে দেয়ালে আটকে গেল। আমিরার মুখের ঠিক সামনে চলে আসলাম। সিমি ম্যাম নিজের চোখ দুটো বন্ধ করে ফেলেন। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, সব কিছু ভন্ডুল করে দিল। আমি ফোনটা বের করে রিসিভ করা মাত্রই সিমি ম্যাম ফোনটা কেড়ে নিয়ে কথা বলা শুরু করলো। কিরে হেমান্ত, কোথায় তুই? সন্ধ্যা হয়ে গেছে, এখনো আসছিস না কেন? কণ্ঠ শুনে বুঝলাম আপু ফোন ধরেছে। তোর আদরের ভাই এখন আমার কাছে জেলের হাওয়া খাচ্ছে। সিমি, তুই? হেমান্তের ফোন তোর কাছে গেল কি করে? তোর ভাই আমার কাছে, তো ফোন কি অন্য কারোর কাছে থাকবে? আমার ভাই তোর কাছে কেন? পুলিশকে মারার দায়ে হাজতে ঢুকিয়ে রেখেছি, এখন শাস্তি দিচ্ছি। আর তুই ডিস্টার্ব করিস না, ফোন রাখ। এই সাবধান, আমার ভাইকে কিছু করলে তোর খবর আছে বলে দিলাম। তোর আদরের ভাইয়ের চিৎকার শুনবি? পারলে শোনা তো দেখি। সিমি ম্যাম বলছে আর আমি শুধু শুনে মুসকে মুসকে হাসছি। বলার সাথে সাথে সিমি ম্যাম আমার পেটে জোরে একটা সিমটি কাটলো। ও মা গো, মরে গেলাম। শুনলি তো তোর ভাইয়ের চিৎকার? তুই মারলি, অথচ কোনো শব্দ হলো না কেন? ওই, ওটা তোর কোন ধরনের মার রে? যে ধরনেরই হোক, তোর কি? ডিস্টার্ব করবি না, ফোন রাখ। সিমি ম্যাম ফোনটা কেটে দেবে এমন সময় হ্যাঁ রাখছি, ভালো করে যত্ন নিস আমার ভাইটার। সেটা তোকে বলে দিতে হবে না। সিমি ম্যাম ফোনটা আমার পকেটে ঢুকিয়ে দিল। এত জোরে কেউ চিমটি দেয়? গেলে হাত রেখে বললাম, ব্যথা পাইছো? আমি একটা দিই, পরে দেখেন ব্যথা লাগে কি আরাম লাগে। এই বাজে ছেলে, আজে বাজে জায়গায় হাত দিলে হাত ভেঙে ফেলবো। আমাকে আঘাত করতে পারবেন আপনি? সিমি বলল, আপনি আমার কোন বাপের মেয়ে জামাই যে আপনাকে আঘাত করতে পারবো না? যাবাক সরসামন থেকে ঝাড়ি মেরেই চলে গেল। বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে 2 কেজি ওজনের ছ্যাঁকা দিয়ে সেখান থেকে চলে গেল। এতক্ষণ মনে করেছিলাম যে সিমি ম্যাম হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু এখন মনে হচ্ছে পুরাটাই আমার ভুল ধারণা। যাই হোক, ছ্যাঁকাকে দেবদাসের মতো দেয়ালে হেলান দিয়ে বসে রইলাম। রাত হয়ে এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সিমি ম্যাম এখনও বাসায় যাচ্ছে না কেন? ওনার ডিউটি কি এখনও শেষ হয়নি? যাই হোক, এভাবে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখতে পেলাম সিমি ম্যামের ফোনে একটা ফোন কল আসলো। কথা শুনে মনে হচ্ছিল যে এটা আঙ্কেলের, সিমি ম্যামের বাবার ফোন। ফোনের অপর পাশ থেকে কিছুই শোনা যাচ্ছিল না, কিন্তু সিমি ম্যামের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। কথাগুলো ছিল এরকম, বাবা বলো। না বাবা, আজকে আর বাসায় ফিরবো না, থানায় থেকে যাব। একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মেয়ে বলে কি হয়েছে? তাছাড়া এখানে আমার... কথাটা আস্তে বলার কারণে শুনতে পাইনি, তবে সিমি ম্যামের মুখে আমার দিকে তাকিয়ে মুসকে হাসি দেওয়ার ছাপ দেখতে পেয়েছি। তুমি যা মনে করো তাই করো, রাখি ভাই। বলে সিমি ম্যাম ফোনটা কেটে দিল। তারপর কিছুক্ষণ চেয়ারে বসে রইল। কিছুক্ষণ পর আমার কাছে এসে আমার পাশে দেয়ালে হাত দিয়ে বসে পড়ল। আমি এক নজর সিমি ম্যামের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলাম। কি হলো, বাসায় যাবে না? এখানেই থেকে যাবে নাকি? এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি যে যখন ইচ্ছা ক্রিমিনাল হয়ে ঢুকে পড়বো, আবার যখন ইচ্ছা বেরিয়ে যাব? আমাকে এভাবে ছেড়ে দিলে বেচারা আবির কি ভাববে? আগে তোমার মুখটা বন্ধ করো। আবিরের সাথে আমার কথা হয়েছে। আবির তোমার প্রতি একটুও রেগে নেই। সে বলেছে আমি যেন তোমাকে ছেড়ে দিই। ছেলেটা কি ভালো, তাই না?
এমন ছেলে ঘরে ঘরে থাকা দরকার বলেই সিমি ম্যামের দিকে তাকালাম। সিমি ম্যাম আমাকে কিছু না বলে রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো। না মানে কি আর বলবো, আমি নিজেই তো ঠিক নেই। কিন্তু আরেকটা কথা, আমি কিন্তু ঠিকই এখনো রেগে আছি। কার ওপর? আপনার উপর। কেন? আবির কোনো কমপ্লেন না করার পরেও আপনি কেন আমাকে জেলের ভাত খাইয়েছেন? মেরে মেরে গুনে গুনে 32টা দাঁত ফেলবো। তোমাকে আমি জেলের ভাত খাওয়াইনি, আমার মায়ের হাতের রান্না করা খাবার খাইয়েছি। তাই তো বলি, এত জ্বালা সে কোত্থেকে? সিমি ম্যামকে রাগানোর জন্যই বললাম। চুপ! আমার মায়ের রান্নার ব্যাপারে একটা বাজে কথাও বললে ডান্ডার বাড়ি খাওয়াবো বলে দিলাম। না থাক, সব একদিনই খেলে আরেকদিন এসে কি খাবো? মানে জেলে ঢুকার ইচ্ছা আরও আছে তোমার? মাঝে মাঝে তো আসতে হবে, না আসলে কি এত সাথে খাবার খেতে পারতাম? আমি নিজের ঠোঁটে হাত রেখে বললাম। এতে সিমি ম্যাম স্পষ্ট বুঝে গেল যে আমি কিসের কথা বলছি। আর একটা কথা বলে মাথা ফাটিয়ে দিব বলে দিলাম। আর একটা কথাই বলবো, বলি। সিমি ম্যাম আমার দিকে একবার তাকালো। বলো। পুলিশের ড্রেসে না আপনাকে হেভি কিউট লাগে। হয়েছে। আমি চুপ করে আছি। এত সুন্দর পাম মারলাম, তবু একটু আদর করলো না। চলো আমার সাথে। কোথায় যাব? মামার বাসায়। কেন? কারণ আমরা এখন মামার বাসায় গিয়ে থাকবো। আমরা মানে? আপনি আর আমি? বেশ মজা হবে। কোনো কথা না বলে রাগে খটমট করতে করতে উঠে চলে গেল। সিমি ম্যামের পিছন পিছন আমি বাইরে বেরিয়ে এলাম। কিছুক্ষণ মাত্র কাড়াকাড়ি ছিলাম, মনে হচ্ছিল অনেক বছর পর মুক্তি হলাম। শরীরটাকে লম্বা করে টান করে নিলাম। সামনে তাকিয়ে দেখলাম সিমি ম্যাম রেগে তাকিয়ে আছে। কি করছিলে এটা? না মানে ছোটবেলায় সিনেমায় দেখতাম ভিলেন জেল থেকে ছাড়া পাওয়ার পর শরীরটাকে মোচড় দেয়, তাই আমিও ট্রাই করলাম আর কি। রেগুন হয়ে লাঠিটাকে নাড়াচ্ছিল। তুই ভিলেন? না না না, মানে। চুপ! তুই জীবনে আর মানুষ হবি না। চল। সিমি ম্যাম আগে আগে চলে গেল। বাইরে এসে একটা গাড়িতে উঠে বসলো। আমি ভেবেছিলাম হয়তো পুলিশের গাড়ি করে যাবে, কিন্তু এখন দেখছি সিমি ম্যাম একটা পার্সোনাল কারে গিয়ে উঠে বসলো। আমাকে ইশারা করলো ওনার পাশে গিয়ে বসার জন্য। আমি বাধ্য ছেলের মতো গিয়ে বসে পড়লাম। সিমি ম্যাম নিজে ড্রাইভ করছিল। ম্যাম, একটা কথা বলবো? মুখ খুলতে ইচ্ছে করছে আবার, তাই না? না আসলে তা না। বলো কি বলবে। আপনি আমাকে একবার তুমি করে একবার তুই এইভাবে বলেন কেন? আমার ইচ্ছা। তোর কোনো সমস্যা? না থাক, এটাই ভালো। যাও তুমি বলা শুরু করেছিল, এখন আবার তুই। আচ্ছা ম্যাম, এটা কার গাড়ি? আমার। আমার না, বলেন আমাদের। আপনি নিশ্চয়ই নিজেদের টাকায় কেনেননি, তাই এটা আপনার এখনো হয়নি, আপনার বাবার। সো আমাদের বলবেন। একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম, ভুলে গেছিলাম উনি আমার সিনিয়র। বললাম তো আমার। চিৎকার দিয়ে গাড়িটা থামিয়ে দিল। সো সরি, বুঝতে পারিনি। তোর পুরো নাম কি? হেমন্ত। আপনি ভালোবেসে হেমো রাখতে পারেন। চুপ! আমি তোকে কেন ভালোবাসতে যাব? নাম গাড়ি থেকে। আবারও চাকা খেলাম, ভাবতে পারিনি এভাবে না করে দেবে। ওইদিকে সিমি ম্যাম গাড়ি থেকে নেমে গেল, সাথে সাথে আমি নেমে গেলাম। এখানে নামলো কেন কিছুই বুঝতে পারলাম না। হয়তো এটাই সিমি ম্যামের মামার গাড়ি। ম্যাম, এইখানে নামলেন কেন? কেন? আরো যাওয়ার ইচ্ছা আছে নাকি তোমার? ধুর, কথা পেঁচায় না তো, এমনিতে ঠান্ডা লাগছে। একেই তো এই শীতের রাতে মাঝ রাস্তায় দাঁড় করে রাখছেন। ও সরি, আমরা যেখানে যেতে চেয়েছিলাম এটাই সেই জায়গা। চলো ভিতরে যাওয়া যাক। সিমি ম্যাম আর আমি বাড়ির ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমি একটু অবাকই হলাম, কারণ বাড়িতে কেউই নেই। বাড়িটা একদম ফাঁকা। আপনার মামা মামি কোথায় ওনারা? একদম ফাঁকা ফাঁকাই লাগছে বাড়িটা। আসলে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম। কি মিথ্যে কথা? কি মিথ্যে কথা? আসলে এটা আমার মামার বাড়ি না। তাহলে কার বাড়ি? এটা আমাদের পুরনো বাড়ি। এখন কেউ এখানে থাকে না, ফাঁকাই থাকে। না মানে এটা কি বাংলো নাকি? কিন্তু তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? না কিছু না, আপনি থাকেন, আমি যাই বলে বেড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সিমি ম্যাম হাতটা ধরে ফেলেছেন। সিমি ম্যাম মায়াবী কণ্ঠে বলে উঠল, আমাকে একা ফেলে চলে যাচ্ছ? কি আর করবো বলেন, ছোট থেকে শুনে এসছি পুরনো বাড়িতে ভূত থাকে। আমার কথা শুনে সিমি ম্যাম আমার হাতটা ছেড়ে হাসতে লাগলো। কি হলো, হাসেন কেন? সিমি ম্যাম হাসতে হাসতে বলল, তুমি এসবে বিশ্বাস করো? বিশ্বাস না করে কি উপায় আছে? আমি কয়েকটা জিনিসকেই জন্ম থেকে ভয় পাই, তার মধ্যে এই ভূত কাকু অন্যতম। যেহেতু হিজড়াদের দেখে ভয়ে তোমার জান বেরিয়ে যাচ্ছিল। ওনার হাসি যেন আরো বেড়ে গেল। দূর, একদম আসবেন না, হাসলে আপনাকে একদম ভালো লাগে না, ঠিক শাকসুনির মতো লাগে বলে নিজের মুখে নিজে হাত দিলাম। একই বলে ফেললাম। কোনো কথাই বলছে না, হাসি বন্ধ করে মুখ গোমরা করে ঠায় দাঁড়িয়েছে। সরি, কান ধরে বললাম।
এখনো কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো আমার কথা অনেক কষ্ট পেয়েছে। কেন যে এই কথাটা বলতে গেলাম, আমি নিজেকে নিজে মারতে ইচ্ছে করছে। দেখি মন ভালো করে যায় কিনা। বললাম তো সরি, ভুল করে বলে ফেলেছি। আপনার হাসিটা অনেক মিষ্টি, প্লিজ রাগ করেন না। সিমি ম্যামের হাতটা ধরে কথাটা বললাম। চলো। হাত ছাড়িয়ে চলে যেতে চাইছিল। বুঝেছি, এভাবেও হবে না, অনেক হয়েছে, এবার একটু এদিকে এসো দেখি। একটা এনে 4 ঠোঁট এক করে দিলাম। প্রথমে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, পরে আর করলো না। ও নিজেও রেসপন্স দিতে শুরু করলো। প্রায় 2 মিনিট এভাবে থাকার পর সিমি ম্যাম আস্তে করে নিজেকে ছাড়িয়ে নিল। আমি আর জোর করে নিই। কি করছো এসবের মানে কি? কেন বুঝেন না? না। সত্যি? দেখো হিমন্ত, আমি তোমার থেকে সিনিয়র, আমাদের মাঝে কোনো সম্পর্ক হয় না। আপনি চাইলেই হয়। আমি আপনাকে দেখার পর থেকে আর কিছুই ভাবতে পারি না, শুধু আপনাকে নিয়ে ভাবতে ভালো লাগে। আমি এটা বুঝে গেছি যে আমার জীবনে শুধু আপনাকে দরকার। সিমি ম্যামের এক হাত ধরেই। দেখো হিমন্ত, এটা তোমার ভালোবাসা নয়, এটা তোমার আবেগ। কয়দিন থাকবে তোমার এই আবেগ? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ? একটা সময় ঠিকই সব আবেগ শেষ হয়ে যাবে। হাতটা ছাড়িয়ে বললেন, আপনাকে নিয়ে আমার অনুভূতিগুলো যদি আবেগ হয়, তাহলে ভালোবাসা কাকে বলে? সিমি ম্যামের কাঁধে হাত রেখে বললাম। উনি নিশ্চুপ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন? কি? আপনি আমাকে একটু ভালোবাসেন না? কিছুক্ষণ ভাবলো। না। আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলাম। কি হবে এখানে থেকে, যেখানে একটা পুলিশের মনি জয় করতে পারলাম না? শুধু তো মায়াবাড়ির লাভ কি? পেছন থেকে সিমি বলে উঠলো, কোথায় যাচ্ছ? বাড়িতে। এত রাতে? তাতে কি হয়েছে? না মানে তেমন কিছু না, সামনে একটা ছোট গোরস্থান আছে, তাই বলছিলাম সাবধানে যেতে। পেছনে তাকে দেখলাম সিমি ম্যাম মুখ টিপে হাসছিল। দিলেন তো আমার এত সাদের ইমোশনালটা নষ্ট করে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। হাসতে হাসতে বলছিল। আর এদিকে আমার গা জ্বলছিল। ইচ্ছে হচ্ছিল যে দেখে দেই। আমি এসব ভয় পাই না, কিন্তু কি আর করার, অন্তরের ভয় কি আর কারো কথা শুনে? অবশেষে হার মানতে হলো নিজের ভয়ের কাছে। কি হলো, সাহেবের হাওয়া বের হয়ে গেল? বলে হাসতে লাগলো সিমি ম্যাম। এটা বলা কি খুব জরুরি ছিল? বুঝেছি, এখন লক্ষ্মী ছেলের মতো এই ঘরেই শুয়ে পড়ো। আঙ্গুল দিয়ে একটা ঘরকে দেখিয়ে। আর আপনি কোথায় থাকবেন? কেন, এই ঘরেই। ওই একই ঘর দেখে মুচকে হাসি দিয়ে। কি, এতক্ষণ তো খুব বলছিলেন যে আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে এখন কেন এক ঘরে আমার সাথে থাকতে যাচ্ছেন? ভয় করেন আপনার? না তো, তুমি তো আমার একমাত্র ঘনিষ্ঠ বান্ধবীর ছোট ভাই, তোমার সাথে থাকতে আমার কেন ভয় করবে? কিন্তু আপনার সাথে থাকতে আমার ভয় করে। থাকবো না আমি আপনার সাথে। তাহলে তুমি কি করবে? বাসায় চলে যাবে? বাইরের ভূতের কথা মনে আছে তো? আবারও হাসতে লাগলো। আমার মিষ্টি মনের রাগটাকে নিয়ে তো ভালোই মজা নিচ্ছেন, একদিন ঠিকই বুঝিয়ে দেবো। ভিলেনের মতো একটা হাসি দিলাম। তুমি আবার কি করবে? তুমি তো একটা পিচ্চি। নিমিষে আমার ভিলেনকে হাসিও দাও। কি, আমি পিচ্ছি? থাকবো না আমি আপনার সাথে। আমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ছি। সিমি ম্যাম যে ঘরটা দেখেছিলেন তার পাশের ঘরটাতে চলে যাচ্ছিলাম। পেছন থেকে সিমি ম্যাম বলে উঠলো, দেখা যাবে একা একা কতক্ষণ থাকতে পারো, ভয় করলে চলে এসো, আমার দরজা খোলাই থাকবে। কিছু না বলে ঘরের ভেতর গিয়ে সোজা দরজা লাগিয়ে দিলাম। মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে প্রথমে ঘরের লাইটের সুইচ খুঁজে ওটা জ্বালিয়ে নিলাম। চারপাশটা ভালো করে দেখে নিলাম। দেখে মনে হচ্ছে এখানে দেখাশোনা করার কেউই নিশ্চয়ই থাকে। ঘরটা গোছানো, বিছানার উপর একটা বালিশ রাখা ছিল। গিয়ে শুয়ে পড়লাম। চোখটা বন্ধ করতে মনে হলো কে আমার পাশে শুয়ে আছে। তাড়াতাড়ি করে চোখ খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনের মধ্যে অদ্ভুত ধরনের ভয় কাজ করতে লাগলো। তখনই মনে হলো সিমি ম্যামের কথাগুলো। উনি তো বলেছিলেন এখানে ভূত আছে, তবে কি উনি সত্যি বলেছিলেন? মাথায় কিছুই কাজ করছে না, শুধু ভয় করছে। সিমি ম্যাম তো বলেছিলেন ওনার ঘরে দরজা খোলা থাকবে, তাই আস্তে আস্তে করে উঠে বাইরে বেরিয়ে গেলাম। পাশের ঘরে সিমি ম্যাম থাকে। ওনার ঘরের সামনে গিয়ে দরজা হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আমি কিছু না ভেবেই ঘরের ভিতরে প্রবেশ করে ফেললাম। দরজাটা লাগিয়ে দিয়ে সিমি ম্যামের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। সিমি ম্যামকে দেখলাম ঘুমিয়ে আছে, কিন্তু আমি ভাবছি আমি থাকবো কোথায়? ছোট্ট একটা বিছানা, সেখানে সিমি ম্যাম কিভাবে সুন্দরভাবে ঘুমিয়ে আছে। এই যে লোচনী, কি করছেন? কি ছাড়েন বলছি। চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবা না। আমি জানতাম তুমি এখানে আসবা। জানেন তখন ভালো করছেন, এখন ছাড়েন তো, না হলে কিন্তু। সিমি ম্যাম মুচকে হাসি দিয়ে বলো, না হলে কি করবা? করো, মানা করছে কে? ব্যথা পাচ্ছি তো। তো আমি কি করব?
ঠিক আছে, দেখাচ্ছি কি করবেন। আমি আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরলাম। ও মা গো, ব্যথা পাচ্ছি তো। তো আপনার জন্য আমি কি করতে পারি? কি করবা মানে? আস্তে জড়িয়ে ধরো। কি লুচুনি মেয়ে গো বাবা, তবুও ছাড়তে বলে না। ছাড়তে কেন বলবো? আমারও তো ভালোই লাগছে। বুকের মাঝে মাথা লুকিয়ে, আচ্ছা ম্যাম একটা কথা বলবো? বলো। 2 দিনের পরিচয় একটা ছেলের সাথে এইভাবে শুয়ে থাকতে আপনার ভয় করছে না? না, তোমার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। হঠাৎ এত বিশ্বাস কোত্থেকে উদয় হলো? তোমার প্রতি আমার ভালোবাসা থেকে। কি? কিন্তু তখন যে না করলেন? এটা তো এমনি করছিলাম। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই, রাত হয়েছে অনেক, ঘুমিয়ে যাও এখন। কিন্তু আবার কি হলো? মাথাটা পড়ে নেই, খিদে পাইছে খুব। সেই দুপুরে খেয়েছিলাম, তারপর থেকে আর খাওয়া হয়নি। ঠান্ডা লাগছে খুব। এখন আমি তোমার জন্য বিছানা ছেড়ে রান্নাঘরে যেতে পারবো না। তাহলে আমার কি হবে? আজ রাতের মতো লিপস্টিক খেয়ে পার করে দাও প্লিজ। চলবে না? সিমি ম্যাম মুচকে হাসি দিয়ে, চলবে মানে একেবারে দৌড়াবে। ছোট্ট একটা হাসি দিয়ে আমার ঠোঁটগুলো বসিয়ে দিলাম সিমির ঠোঁটে। কতক্ষণ এভাবে ছিলাম নিজেও জানি না। কিছুক্ষণ পর সিমি ম্যাম নিজেকে ছাড়িয়ে নিল, তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমার ঠোঁটগুলোকে তো খেয়েই ফেলেছো, এখনো পেট ভরে নাই? সারা রাত না খেয়ে থাকতে হবে, এখনই কি করে পেট ভরবে বলেন? কিছু না করতে দিলে কিন্তু রান্না করতে পাঠাবো। সিমি ম্যাম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আচ্ছা, তুমি এখানেই থাকো, আমি রান্নাঘরে যাচ্ছি। বিছানা থেকে উঠে যাচ্ছিল, দেখে মনে হচ্ছে ওনার মনটা খুব খারাপ। সিমি ম্যামের একটা হাত ধরে আবার আমার পাশে শুয়ে দিয়ে আস্তে করে জড়িয়ে ধরলাম। হঠাৎ এতটা পাল্টে গেলেন কি করে? হিমন্ত, আমার খুব ভয় করছে, যদি আমাদের মাঝে কিছু একটা হয়ে যায়। মন খারাপের কণ্ঠে বলল। এত তাড়াতাড়ি আমার উপর থেকে বিশ্বাস উঠে গেল? কিছু হবে না, ঘুমিয়ে পড়েন। সিমি ম্যাম আমার বুকের মাঝে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়লো। আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে সিমি ম্যামকে পাশে দেখলাম না। কেউ একজন ঘরের দিকে আসছে মনে হলো। অবাক হওয়ার কারণ হলো সিমি ম্যাম একটা নীল শাড়ি পরে এসেছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, সিমির মতো এখানে পুলিশের ড্রেস পরে এসেছিল, তাহলে এই শাড়ি কোথায় পেল? কি হলো? এভাবে তাকিয়ে কি দেখছো? দেখছি না, ভাবছি। কি এত হা করে ভাবছো? বলছে আগে বলেন, রান্না হয়েছে? সব রেডি। মুখে হাসি নেই বললো সিমি ম্যাম। আচ্ছা আমাকে একটা কথা বলবেন? কি? এটা তো আপনাদের পুরাতন বাড়ি, তাই না? তাহলে এই শাড়ি, রান্না করা আসবাবপত্র এসব কোথায় পেলেন? আসলে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। মাথা নিচু করে মাথা চুলকাতে চুলকাতে বললেন সিমি ম্যাম। কি মিথ্যে কথা? আসলে এটা আমাদের পুরাতন বাড়ি না, তো এটাই আমাদের বর্তমান বাড়ি। কি? তাহলে আঙ্কেল আন্টি কোথায়? বাবা কিছুদিনের জন্য দেশের বাইরে চলে গেছেন, আর আমার মাকে আমি জন্মের পরেই দেখিনি। ও, আসলে আমি আপনাকে হার্ট করতে চাইনি। আমি ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম। আমাকে এখন থানায় যেতে হবে, যাবে তুমি? থানায় যাবেন মানে? এত সুন্দর করে শাড়ি পরলেন, এখন এই শাড়ি পরে থানায় যাবেন? না, এভাবে যাওয়া যাবে না, পুলিশের ড্রেস পরে যেতে হবে। তাহলে এই সকালবেলা শাড়ি পরে কি দরকার ছিল? কেন পরেছিলেন? শুধু তো। পুরোটা বলতে পারিনি, তার আগে ভিলেনের আগমন। হঠাৎ কোত্থেকে এক পাগল এসে বলল, হাই সিমি। হাই হিরণ। সিমি ম্যাম দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে তুলল। সিমি ম্যামকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক খুশি। হিরণ নিজেকে ছাড়িয়ে নিয়ে, কেমন আছো সিমি? ভালো। কতদিন পরে মনে হলো এই সিমির কথা। সিমি ম্যাম অভিমানী সুরে বলল। তারপর তারা আরো কিছুক্ষণ কথা বলল। আমার কেন যেন অনেক কষ্ট হচ্ছিল, তাদের এমন জড়িয়ে ধরা, তাদের এত কথা বলার ধরন, এসব আমার গায়ে এক একটা কাটার মতো লাগছিল। ওইদিকে সিমি ম্যামকে মনে হচ্ছিল সে আজ অনেক খুশি। কেন জানি প্রিয় মানুষটাকে আজ খুশি দেখেও কষ্ট হচ্ছে। কে এই ছেলে? হঠাৎ কোত্থেকে জোরে বসলো। হঠাৎ দেখলাম সিমি ম্যাম ছেলেটাকে নিয়ে আমার দিকে আসছিল। এসো তোমাদের পরিচয় করিয়ে দিই। হিমন্ত, এ হলো হিরণ, আমার কাজিন। আর হিরণ, এ হলো হিমন্ত, আমার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাই। সিমি ম্যাম পরিচয় করে দিল। হাই হিমন্ত। হিরণ হাত বাড়িয়ে হায়। আমি হাত বাড়িয়ে হাত মিলিয়ে নিলাম। হিমন্ত, তুমি এখন বাড়ি চলে যাও, কেমন? আর আপনি? আমি হিরণকে নিয়ে থানায় যাব। আচ্ছা। সেখান থেকে চলে আসলাম। আসার সময় ওনাদের মাঝে কিছু কথা শুনতে পেলাম। কথাগুলো ছিল এমন, ও এত সকালে এখানে কি করছে? এমনি এসেছিল। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই? তা হঠাৎ শাড়ি কেন পরেছিলে? আমার জন্য বুঝি?
তোমার জন্য। আর কিছু শুনতে পাইনি। বেরিয়ে গেলাম বাড়ি থেকে। ভালো লাগছে না কিছুই। খাতাটা হাতে নিয়ে চলে গেলাম কোচিংয়ে। কোচিং শেষ করে পাশের দোকান থেকে একটা সিগারেট আর একটা ডিসলাইয়ের প্যাক নিয়ে একটা পুকুর পাড়ে গিয়ে বসে রইলাম। এই জায়গায় আমি প্রায় সময় বসে থাকি। পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেখান থেকে সবসময় গাড়ি চলাচল করে। সেখানে বসে সিগারেট খাচ্ছিলাম আর আকাশের দিকে ধোঁয়া ছাড়ছিলাম। হঠাৎ একটা গাড়ির দিকে চোখ গেল। গাড়ি গ্লাসটা নামানো, ভেতরে হিরণ আর সিমি ম্যাম বসে হাসাহাসি করছে আর কথা বলছে। তার থেকেও বেশি অবাক হলাম সিমি ম্যামের গায়ে শাড়ি দেখে। উনি তো বলেছিলেন থানায় শাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাহলে এটা কি? ওই ছেলের সাথে কি করে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে? আমার বোঝার আর কিছু বাকি রইল না। যে যা বোঝার তাই তখন বোঝা হয়ে গেছে। ওদের সম্পর্ক শুধু কাজিনের মধ্যেই নেই, অন্য কিছু আছে। একটা রিক্সা নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ির বাইরে এসে কলিং বেল চাপতে আম্মা এসে দরজা খুলে দিল। কি ভাই, সারা রাত কই ছিলি? তোর বান্ধবীর কাছে। তা আমার বান্ধবীটা কেমন? টক ঝাল মিষ্টি, তাই না? মুখ অনেকটা হাসি রেখে, ইস পুরোটাই জাল, মিষ্টির কানাকড়িও নেই। শর্তব্য ভাল লাগছে না। ভালো লাগবে কি করে? সিমিকে তো বাসায় রেখে এসেছিস, তা এখানে নিয়ে আসলি না কেন? আমার ছোট ভাইয়ের হবু বউটাকে একটু নতুন ভাবে দেখতাম। দূর, তারা তোকে দেখাচ্ছি। আম্মু কোথায় তুমি? ঘরে ঢুকতে ঢুকতে আম্মুকে ডাক দিলাম। কি রে, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি আজব জায়গায় হাত দিলাম, এখানে সারও চেঁচায়। কি হলো, কথা বলছিস না কেন? চিল্লাইছি কি আর সাধে? দেখো তোমার বুড়ি কি বলে। ও, এখন আমার মেয়ের দোষ হয়ে গেল, তাই না? আপনি মেয়ে নিয়ে ঘুরতে পারেন আর আমার মেয়ে বললেই দোষ? মাফ কর মা আমার, আর জীবনেও তোমার মেয়ের ব্যাপারে নালিশ করবো না। বুঝতে পারছি আজ বাবা করে নেই বলে কি আমার পক্ষে নেই। বাবা বাইরে বেরিয়ে বলতে লাগলো, কে বলছে আমি ঘরে নেই রে? ও, মেয়ে বাজটা আসছে তাহলে। মাইরা আলা, এই কোথায় এসে ঢুকলাম? নিজের বাপে আমার মেয়ে মাছ খায়। মনে মনেই বললাম। আপু কানের কাছে এসে বলল, এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, বাকি সব পরে বলবো। আরো কিছু বলবি? তুই ঘরে যা তো। আপু ধাক্কা দিয়ে আমাকে ঘরে পাঠিয়ে দিল। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে ভাবতে লাগলাম, বাড়িতে বাবা মা এসব কি বলছে, তারা জানলো কি করে এসব এসব ভাবছিলাম। তখন লক্ষ্য করলাম আমার ঘরের দিকেই কেউ আসছে। ভেতরে আসার পর দেখলাম আপুই আসছিল। কি রে, এত কি ভাবছিস? এসব কি আপু? বাবা মা এসব কি বলে? কি আবার? যা বলার তাই বলছে। এসব বাড়িতে তুই বলেছিস তাই না? আমি কি এসব ইচ্ছা করে বলেছি নাকি? তো মা জিজ্ঞেস করেছিল যে সন্ধ্যা হয়ে আসছে, তুই এখনো ফিরছিস না কেন। তারপর তুই কি বলেছিস? আমি বলেছি তুই তোর শ্বশুর বাড়িতে আসিস, আজকে ফিরতে পারবি না। কি? আর মা এমনি এমনি মেনে নিল? মানবে না কেন? সিমিকে তো মা পছন্দ করতো, আর মার পছন্দে বাবার পছন্দ, তাই বাবাও মেনে নিল। বাহ, সবকিছু এত সহজে ঠিক হয়ে গেল। আচ্ছা এসব বাদ দে, এখন বল সিমিকে কোন দিন ঘরে আনবি? দেখি বেঁচে থাকলে আবারও একদিন। বেঁচে থাকলে আনবি মানে? তুই মনের কথা কেন বলছিস ভাই? কাঁদো কাঁদো গলাই বললো, আর আপু তুমি তো সিরিয়াস হচ্ছ কেন? আমি তো ফান করছিলাম। এসব বিষয়ে মজা করতে নেই, তুই এখানে বসে থাক, আমি খাবার নিয়ে আসছি। ওকে। আসলে আপু আমাকে অনেক ভালোবাসে, তাই আমার কোনো ক্ষতি হোক আপু সহ্য করতে পারবে না। অন্য কোনো বোন হয়তো তার ভাইকে এত ভালোবাসবে না। কিছুক্ষণ বসে থাকার পর আপু খাবার নিয়ে আসলো। খেয়ে দিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। আর বিকেলবেলা একা একা রাস্তা দিয়ে হাঁটা আমার ছোটবেলার অভ্যাস। হাঁটছি আর ভাবছি সবকিছু এত সহজে কি করে হয়ে যেতে পারে। আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমার কিছু একটা ঘটবে, কিন্তু কি সেটা? সিমি ম্যাম আমার জীবন থেকে হারিয়ে যাবে, নাকি তার থেকে বড় কিছু ঘটতে চলেছে আমার সাথে? কখন যে সন্ধে হয়ে এলেও বুঝতে পারিনি। সূর্যের দিকে তাকিয়ে দেখলাম সূর্য একটু একটু দেখা যাচ্ছে, তাই বাড়ি চলে আসলাম। রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে। রিক্সায় করে যাচ্ছিলাম। বাড়ি থেকে একটু দূরে যেতে লক্ষ্য করলাম ছোট্ট একটা ট্রাক ভর্তি কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে আমার বাড়ির দিকে। কিন্তু এগুলো আমাদের ওইদিকে গিয়ে কী করবে? হয়তো অন্য কোথাও যাবে। হঠাৎ করে রিক্সাওয়ালা মামা রিক্সাটা দাঁড় করিয়ে ফেলো। কি হলো মামা, রিক্সা দাঁড় করালেন কেন? দেখেন না মামা, সামনের গাড়িটা রাস্তা দিচ্ছে না। সামনে গাড়িটার দিকে তাকালাম। ওই গাড়িটাকে কোথায় যেন আমি দেখেছি, ঠিক মনে পড়ছে না। দেখতে পেলাম গাড়ি থেকে একটা লোক বেরিয়ে এলো। আরে এ তো দেখছি সিমি ম্যামের কাজিন হিরণ। এখন মনে পড়েছে এই গাড়িটাকে আমি কোথায় দেখেছি। এটাকে তো আমি গতকাল সিমি ম্যামদের বাড়ির সামনে দেখেছিলাম, কিন্তু এই মালটা হঠাৎ আমার রাস্তা আটকালো কেন? হাই মিস্টার হিমু। একটু ভাব নিয়ে বলল। কিছু বলছি না, শুধু তার ভাবটাই দেখছি।
কি হলো, কথা বলছো না যে? এই কথা বলতে হবে? আচ্ছা ভাইয়া, আপনার হঠাৎ এভাবে ভিলেন স্টাইলে এন্ট্রি নেওয়ার কারণটা কি জানতে পারি? চুপ কর। ভেবেছিলাম ভালোভাবে কথা বলে সবকিছু মিটিয়ে নিব, কিন্তু তুই আর কোনো রাস্তা রাখিসনি। দেখেন ভাই, আপনি ভদ্রভাবে বলেন কিংবা অভদ্রভাবে, সেটি নিতান্তই আপনার ব্যাপার, কিন্তু আপনি যা বলেন স্পষ্টভাবে বলেন। কি মিটিয়ে নেওয়ার কথা বলছেন আপনি? তুই সিমিকে ভুলে যা, তার সাথে দেখা করা কিংবা দেখা করার কোনো চেষ্টা করবি না। ও, আপনি তাহলে আমাদের ভালোবাসায় ভিলেনের অভিনয় করছেন? তোদের ভালোবাসা মানে? সিমি তোকে কোনোদিনই ভালোবাসেনি, আর বাসবেও না। এই কথাটা তো সেমি বলবে, আপনি বলার কে? আমি সিমির হবু বর। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কোনো কথা বলতে পারছি না। বিয়ে কথাটা শুনে যেন সারা শরীর কেঁপে উঠলো। তাই বলছি, সিমির থেকে দূরে থাক। মামা চলেন তো, রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম। তারপর রিক্সাওয়ালা মামা হিরণকে কাটিয়ে চলে গেল। মামাকে বললাম থানার সামনে নামিয়ে দিতে, আমাকে একটু সিমি ম্যামের সাথে কথা বলতে হবে। থানার সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে চলে গেলাম থানায়। সোজা সিমি ম্যামের কেবিনের সামনে গিয়ে চেয়ারটাতে বসে পড়লাম। হাই হিমু, কি খবর তোমার? এই তো ম্যাম ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা আজকে এত সকাল সকাল কি মনে করে এখানে? আপনি এত তাড়াতাড়ি এতটা কি করে পাল্টে গেলেন ম্যাম? কই না তো। ম্যাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে সিমি ম্যাম মুচকে হাসলেন। কি হলো, হাসছেন যে? হিমন্ত, তুমি কি পাগল হয়ে গেছো? আগামী সপ্তাহে হিরণ আর আমার বিয়ে। কি, আপনি বিয়েতে রাজি? রাজি না হওয়ার কি আছে? আমার বাবার পছন্দই আমার পছন্দ। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন বলেছিলেন। আরে সেটা তো আমি এমনি বলেছিলাম, আবেগের পরে। ম্যাম, আপনি কি সিরিয়াস? কেন, তোমার কি ফান মনে হচ্ছে? ছি, আমি ভাবতে পারছি না ম্যাম। আমি তো নিজ কাউকে ভালোবেসেছি, এখন আমার ভালোবাসার প্রতি আমার নিজেরই ঘৃণা হচ্ছে। চুপ করে আছে, তখন ওনার মুখ দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিমি ম্যাম অনেক খুশি। ভালো থাকবেন। থানা থেকে বেরিয়ে রাস্তাতে হাঁটছিলাম আর সিমি ম্যামের এই অদ্ভুত ভালোবাসার কথা ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আপুর ফোন। রিসিভ করলাম। হ্যাঁ আপু, বলো। কোথায় তুই? সকাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না। কোচিং এসেছিলাম। তা বলে যাবি তো? তুই যেখানে আছিস তাড়াতাড়ি বাড়ি আয়। এখন না, পরে আসবো। তোর কণ্ঠ এমন লাগছে কেন? কিছু না, এমনি। বল কি হয়েছে? হিরো নামের একটি ছেলের সাথে সিমি ম্যামের বিয়ে ঠিক হয়ে গেছে। তাতে কি হয়েছে? যার যোগ্যতা আছে সেই তো সিমিকে বিয়ে করবে। তোর তো কোনো যোগ্যতাই নাই। তুই এই কথা বলছিস আপু? কি হয়েছে তোর? সত্যি বলতে কিছু হতে হয় নাকি? তুই এসব বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি আয়। আপুর কথা শুনে আমি অনেক অবাক হলাম। ভালো থাকিস আপু, বলে ফোনটা কেটে দিলাম। পাশে একটা পুকুর দেখতে পেলাম, ফোনটা পুকুরে ছুঁড়ে মারলাম। আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। সিমি ম্যাম কিভাবে হারাতে হবে ভাবতে পারিনি। যেখানে আপু নিজের বোন হয়ে আমাকে এত কিছু বললো, সেখানে সিমি ম্যাম তো কোনো আবেগী রাজকন্যা। এসব ভাবছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম। কখন থেকে একটা গাড়ি সামনে থেকে হর্ন বাজিয়ে আসছিল, শুনতে পাইনি। অতবার গাড়ির নিচে পড়লাম। গাড়ির সাথে ধাক্কা খেয়ে পাশে থাকা ল্যাম্পপোস্টে মাথাটা আঘাত পেলাম। অতবার আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে একজন ভদ্রমহিলাকে দেখতে পেলাম, কিন্তু মহিলাটাকে কিছুতেই চিনতে পারলাম না। উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ। সারা গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করছি, বিশেষ করে মাথায় প্রচণ্ড ব্যথা। আমি উঠে বসার চেষ্টা করছি, তাদেরকে ভদ্রমহিলাটি কাছে আসলেন। কি করছো বাবা? তুমি এখনো অসুস্থ, শুয়ে থাকো। কে আপনি আর আমি কে? এখানে কি করছি? তুমি আমার মেয়ের গাড়ির নিচে পড়েছিলে। তুমি কি কিছু মনে করতে পারছো না? না, আমি কিছু মনে করতে পারছি না। কে আমি? কতদিন পর আমার জ্ঞান ফিরেছে? আজ 20 দিন হলো। ও, ওকে বাবা, তুমি বিশ্রাম নাও, আমি ওনার সাথে কথা বলে আসছি। ডাক্তার দেখে বলল মহিলাটি। জি আচ্ছা। তারপর ডাক্তারের মহিলাটি চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কে আমি? নাম কি আমার? আমি কি একা? আমার কি কেউ আছে? থাকলে আমি এতদিন ধরে এখানে পড়ে আছি কেন? কেউ আমার খোঁজ নিল না কেন? এসব ভাবতে কেউ মাথায় আবার ব্যথা শুরু হয়ে গেল। এভাবে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। চোখ মেলে দেখলাম একটা মেয়ে আমার পাশে বসে আছে, কিন্তু মেয়েটাকে যেন আমি আগে কোথাও দেখেছি, কিন্তু কিছুই মনে করতে পারছি না। এখন কেমন আছেন? হ্যাঁ ভালো। নাম কি আপনার? জানি না। আপনি কে? আপনি আমার গাড়ির নিচেই পড়েছিলেন। ও। আচ্ছা, আপনার কি কিছুই মনে পড়ছে না? না। মেয়েটা আমার দিকে এক হাত বাড়িয়ে। ওকে, সমস্যা নাই। আমি হিমি। আপনি?
আমি কিছু না বলেই শুধু মুচকি হাসি দিলাম। মেয়েটার কাণ্ড দেখে আমার অনেক হাসি পাচ্ছে। ও সরি, আপনি তো আপনার নাম জানেন না। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আপনারটাও। আচ্ছা, আমি আপনাকে একটা নাম দেই। হ্যাঁ, মেয়েটা হাসি মুখে বলল, তাই না করতে পারলাম না। কিন্তু কি নাম দেওয়া চাই? আচ্ছা, আমার একটা পছন্দের নাম আছে, ওটা রাখবো? আপনার যা ইচ্ছা। আচ্ছা, উফি রাখলে কেমন হয়? ভালোই তো। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। কি একটু একটু কথা বলছেন, যা জিজ্ঞাসা করি শুধু তারই রিপ্লাই দিচ্ছেন। আপনার কিছু জিজ্ঞাসা করার নাই? হ্যাঁ। তাহলে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করবেন? আমার পরিচয়। উফ, থাকেন আপনি আপনার পরিচয় নিয়ে। মেয়েটি রেগে চলে গেল। বুঝতে পারছি না হিমি হঠাৎ এত রেগে চলে গেল কেন, আল্লাহ জানে। এই যে মিস্টার রফি, আপনি এখন আমাদের সাথে বাড়ি যাচ্ছেন। হিমের আম্মু হিমিকে জিজ্ঞেস করলো, অভি, এটা আবার কে? এই হলো অফি, আমি নাম দিয়েছি। তুই পারিসও বটে। এই যে মিস্টার, উঠে বসুন। হিমি আমাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, কিন্তু আমি কার বাড়ি যাব? আন্টি মানে হিমের আম্মু। কেন, আমাদের বাড়ি? কিন্তু কোনো কিন্তু না, উঠে বসো। তারপর একটা ডাক্তার এসে আমাকে তুলে দাঁড় করালো, ধরে ধরে বাইরে একটি গাড়িতে নিয়ে বসালো। আমাকে ড্রাইভিং সিটের পাশের সিটটাতে বসানো হলো। আন্টি বসলো পিছনের সিটে এবং হিমি বসলো আমার পাশের ড্রাইভিং সিটে। তার মানে হিমি গাড়ি ড্রাইভ করবে। হিমি ড্রাইভ করছিল। অভি, তোমার সামনে বসতে সমস্যা হলে তুমি পেছনের সিটে এসে বসতে পারো। আমাকে কিছু বলতে না দিয়ে হিমি বলল, না মা, ওর কোনো সমস্যা হবে না, আমি আছি তো। আমি আর গাড়িতে কোনো কথা বললাম না। গাড়ি নিয়ে থামলো এক বিশাল বাড়ির সামনে। একে একে গাড়ি থেকে সবাই নামলো। হিমি আমাকে ধরে ধরে একটা বিছানায় নিয়ে বসিয়ে দিল। আজ থেকে এখানেই তুমি থাকবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? হিমি হঠাৎ তুমি করে কেন বলছে বুঝতে পারছি না। হ্যাঁ। আচ্ছা, আমরা তো সমবয়সী, আমরা কি বন্ধু হতে পারি না? হুম। আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ। খালি হুম আর হুম, আর একটা কথাও বলতে পারে না। বিড়বিড় করেই চলে গেল। আমি কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হিমি খাবার নিয়ে এলো। আমি সেগুলো থেকে কিছু খাবার খেয়ে নিলাম। তারপর হিমি আমাকে কিছু ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হিমি মেয়েটা খুবই সত্যিই ভালো। অল্পতে মানুষকে আপন করে নেয়, আমার অনেক কেয়ার করে। ও যদি পাশে থাকে তাহলে ভুলেই যায় যে আমার একটা অতীত আছে। কিন্তু কি সেই অতীত? আমি কে? এখানে বা কি করে এলাম? আমার কি কোনো আত্মীয় স্বজন আছে? তাহলে তারা কেন আমাকে খুঁজছে না? এসব ভাবতে ভাবতে আমার মাথাটায় ঝিমঝিম করছে। কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। 6 মাস পর। এই 6 মাসে অনেক কিছুই পাল্টে গেছে। হিমি আর আমার মাঝখানের বন্ধুত্বটাও অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। আমারটা না হয় বাদ দিলাম, হিমি আমাকে এক মুহূর্তের জন্য আড়াল করতে চায় না। তাহলে হিমির পরিচয়টা দিয়ে দিই। হিমি হলো পরিবারের একমাত্র মেয়ে। হিমির আপন বলতে একমাত্র মা ছাড়া আর কেউ নেই। হিমি এখন ইন্টার 2য় বর্ষে পড়ালেখা করছে। পরিচয় পর্ব শেষ। এখন আমার কথায় আসা যাক। বাড়িতে সারাদিন শুয়ে বসে কাটাতে হয়। এখন আমার স্মৃতিগুলো আমাকে আরো বেশি করে তাড়া করে বেড়ায়, কিন্তু কিছুতেই মনে করতে পারি না কে আমি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। রাস্তা দিয়ে একাই হাঁটছিলাম, কেউ একজন পিছন থেকে ডাক দিল। এই হিমু। পিছনে তাকিয়ে দেখলাম হিমি আমাকে ডাকছে। কিন্তু হিমি আমাকে হিমু বলে কেন ডাকবে? হিমুকে? এই হিমু, তোমাকেই বলছি। কথা বলার চেষ্টা করছি, কেন জানি শত চেষ্টা করেও কথা বলতে পারছি না। কবে ফিরবে তুমি? কতদিন ধরে তোমার অপেক্ষায় আছি। আর রাগ করে থেকো না, ফিরে এসো। হিমি আমাকে দূর থেকে এগুলো বলছে, এক পাও নড়ছে না। অনেক চেষ্টা করেও কোনো কথা বলতে পারছি না। আস্তে আস্তে হিমি অদৃশ্য হয়ে গেল। হিমি অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে আমি যেন কথা বলার শক্তি ফিরে পাচ্ছি। হ্যাঁ, হিমি চিৎকার দিয়েই বিছানা থেকে উঠে বসলাম। সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ওইদিকে আন্টি আর হিমি আমার চিৎকার শুনে দৌড়ে ঘরে চলে এসছে। হিমি আমার পাশে এসে বসলো। হিমিকে উদ্দেশ্য করে বললাম, আমি কি করে বলবো হিমুকে? আমি তো এই নাম এই প্রথমবার শুনলাম। তাহলে তুমি আমাকে এই নামে ডাকতেছিলে কেন? আমি কখন তোমাকে এই নাম ধরে ডাকছি? এই তো কিছুক্ষণ আগে। অভি, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছ। আমি এইমাত্র আমার ঘর থেকে এলাম। কোনো কথাই বলছি না, হতে পারে এটা আমার স্বপ্ন, কিন্তু এরকম স্বপ্ন আমি কেন দেখলাম? প্লিজ অভি, তুমি এখন ঘুমাও। কালকে তোমাকে একটা সংবাদ দিব, আমি জানি তুমি ওইটা শুনে অনেক খুশি হবে। কি সংবাদ? সেটা সকালেই বলবো। আম্মু, চলো তো এখান থেকে। হিমি আর তার আম্মু সেখান থেকে চলে গেল। আমি ওভাবেই শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম এই স্বপ্নের মানে কি? কেন দেখলাম আমি এই স্বপ্নটা? এটা কি আমার অতীতের কোনো দৃশ্য,
এসব হাজার প্রশ্ন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালবেলা হিমিরটাকে ঘুম ভাঙলো। ঘড়িতে তাকিয়ে দেখলাম 9টা বাজে। উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। হিমিকে দেখে আবার ক্রাশ খেলাম, মানে হিমির প্রতি আমি সবসময় ক্রাশিত। খাবার টেবিলে এসে দেখলাম হিমি রেডি হয়ে টেবিলে বসে আছে। সাধারণত হিমি যখন কোথাও ঘুরতে যায় তখন এভাবে তৈরি হয়, কিন্তু আজ কোথায় যাবে? খাবার শেষে, হিমি তুমি না বলেছিলে একটা সুসংবাদ দিবে, কি সেটা? বলবো। আর বেশি কথা বলিস না, বলে ফেল। আমি পুলিশে জয়েন করছি। কি? এটা তো দারুণ খুশির খবর। এই নাও মিষ্টি খাও। হিমি টেবিলে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি আমার মুখের সামনে ধরেই আমি সেটা তার হাত থেকে খেয়ে নিলাম। মিষ্টিটা এমনিতেই মিষ্টি, তার মাঝে সেটা যদি ক্রাশের হাতে খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। আন্টিও রান্নাঘরে চলে গেল। কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? কেন? থানায়। তাহলে এই পোশাকে কেন? পুলিশের ড্রেস কোথায়? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। কারণ পুলিশের ড্রেস পরলে তুমি ঠিক থাকতে পারবে না, তাই। হিমি আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছিল, মামা মানে কি? জবাবে কিছুই বললো না, শুধু একটা চোখ টিপে মারলো। আর তা দেখে আমার পরাণ যায়। হঠাৎ আন্টি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, এই হিমি, তুই কি এখনই বেরিয়ে পড়ছিস? আর এদিকে হিমি তাড়াতাড়ি করে দূরে সরে গেল। হ্যাঁ মা, কেন? কিন্তু তোর ড্রেস কোথায়? ব্যাগে। থানায় গিয়ে চেঞ্জ করে নিব। আর হ্যাঁ, অভিকে সাথে নিয়ে যাস, বেচারা বাড়িতে একা একা আর কত বসে থাকবে। তুমি ঠিক বলেছ, আমিও এটাই ভাবছিলাম। অভি, তুমি তৈরি হয়ে এসো, আমি এখানেই অপেক্ষা করছি। কিছুদিন মানে কতদিন? সপ্তাহখানেক। না হেমি, আমার ভালো লাগছে না, আমি এবার অন্য একদিন যাবো। কোনো অজুহাত শুনবো না, তুমি এক্ষুনি রেডি হবে, ব্যাস। বলে হিমি একটা সোফায় বসে পড়লো। অনেক চেষ্টা করে হিমি জেদের সাথে হার মানতে হলো। অবশেষে তৈরি হয়ে নিতে হলো। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে হিমির সাথে বেরিয়ে এলাম। হিমি আর আমি একটা গাড়ি করে যাচ্ছিলাম। হিমিকে দেখলাম অনেকটি খুশি খুশি লাগছে। হঠাৎ এত খুশি কেন জানতে পারি? হিমি মুচকি উত্তর দিল, আজ প্রথম তোমার সাথে লং ড্রাইভে যাচ্ছি তো, তাই। ও, এখানে খুশি হওয়ার কি কারণ আছে? তুমি বুঝবা না। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? কলেজে। কেন? আমাদের তো এখন থানায় যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু কলেজ ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিতে হবে না? আচ্ছা, সবার কাছ থেকে তো বিদায় নিচ্ছ, তুমি কোন থানায় জয়েন করছো সেটা তো বলছো না। সেটা গেলেই দেখতে পারবে। তারপর আর কিছুক্ষণ গিয়েই হিমি গাড়িটাকে দাঁড় করিয়ে ফেললো। চারদিকে লক্ষ্য করে বুঝতে পারলাম যে এটা হিমিদের কলেজ। আমি কিছু বলার আগে হিমি বলতে লাগলো, চুপচাপ এখানে বসে থাকো, আমি আসার আগ পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ফ্রেন্ডদের সাথে দেখা করে আসার জন্য। তাহলে আমি আসি। লুচু কোথাকার, খুব শখ মেয়ে দেখার, তাই না? হিমি মুখ বেশকি কেটেই বলল, হ্যাঁ, আমার খুব ইচ্ছে করছে একটা সত্যিকারের সুন্দরী মেয়ে দেখবো। হ্যাঁ, আমার খুব ইচ্ছে একটা সত্যিকারের সুন্দরী মেয়ে দেখবো। জ্ঞান ফেরার পর থেকে শুধু একটা ময়দা সুন্দরী দেখতে দেখতে আর ভালো লাগছে না। হিমিকে রাগানোর জন্য বললাম, চুপচাপ বসে থাকো, আর একটা কথা বললে তালা লাগিয়ে দিয়ে চলে যাব। চুপ করে বসে আছি। হিমি গাড়ি থেকে বেরিয়ে চলে গেল। যাওয়ার সময় ভুলবশত ফোনটা ফেলে রেখে চলে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখলাম লক করা। পাশে একটা হেডফোন পড়েছিল। ফোন লক করা থাকলেও হেডফোন দিয়ে গান শোনা যায়। ওটা কানে লাগিয়ে গান শুনতে লাগলাম। প্রায় 10 মিনিট পর দেখলাম হিমি তার 3জন বান্ধবী নিয়ে এদিকে আসছে। গাড়ির কাছে এসেই, এই রিমি, তোরা 3জন পেছনে গিয়ে বস। তাদের মাঝ থেকে একজন মেয়ে বলে উঠলো, কিন্তু ছেলেটিকে? সেটা জেনে তোরা কি করবি? না, কিছু না। এমন একটা ছেলেকে সাথে নিয়ে ঘুরছিস, এটা লোকে জানলে ছেলেটাকে মেয়েরা কবেই কিডন্যাপ করতো। সবকটা হেসে দিল, শুধু হিমি ছাড়া। তোরা উঠবি নাকি আমি চলে যাব? উঠবো না মানে? এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? সবাই গাড়িতে উঠে বসলো। আমি বসে আছি হিমির পাশে, মানে ড্রাইভিং সিটের পাশে। হিমিকে দেখে মনে হচ্ছে প্রচুর হয়ে গেছে। কিন্তু হিমি মেয়েগুলো আর আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? আর এই মেয়েগুলোই কিসের এই সুযোগের কথা বলছিল? 4 জনে মিলে আমাকেই জবাই করবে না তো আবার? গাড়ি চলছে আপন গতিতে, কারো মাঝে কোনো কথা নেই, শুধু পিছনের মেয়েগুলো ফিসফিস করে কথা বলছিল। এই যে শুনছেন? পিছনের মেয়েগুলোর মধ্যে একজন আমাকে উদ্দেশ্য করে বলল, জি শুনছি, বলেন। আপনার নামটা জানতে পারি? অভি। বাহ, খুব সুন্দর নাম তো। কে রেখেছে এই নামটা? আন্টি নিশ্চয়ই। আন্টি মানে? আমি তো অবাক, আন্টিটাকে কাকে? একজন মেয়ে বলল, মানে আপনার আম্মুর কথা বলতেছি আর কি। আর হিমি ওইদিকে রাগে ফুসছে। না, হিমির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বললাম, তো হিমি রাখছে।
হিমির চোখ থেকে চোখ সরিয়ে নিলাম। কি? কেন শুনতে পাসনি? তোদের আন্টি রাখছে, হিমি আন্টি, আর এই ছেলে তোদের আঙ্কেল হয়, বুঝলি? হিমির কথা শুনে সবাই হা হয়ে গেল, সাথে আমিও। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। তারপর গাড়িটিকে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। হিমি তার সকল বান্ধবীদের নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল, আর আমি পালিয়ে যাব এইভাবে আমাকে গাড়ির ভিতরে রেখে দরজার চাবি দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছে হিমি। অনেকক্ষণ বসে থাকার পর হিমিকে বাইরে আসতে দেখা গেল। হিমি একা গাড়ির কাছে আসছিল। হিমি গাড়ির কাছে আসতেই একটি ছেলে হিমির পথ আটকে দাঁড়ায়। কে আপনি? আমার পথ কেন আটকে দিছেন? সরেন বলছি। সিমি, তুমি এসব কি বলছো? তুমি এখানে কি করে? তুমি আমাকে চিনতে পারছো না? না তো, আমি আপনাকে কি করে চিনব? আর আমি সিমি না, হিমি। আমি হিরণ, তোমার। কিছু বলতে না দিয়ে হিমি আটকে দিল। দেখেন, আপনি কে আমি চিনি না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি হিমি। আমি আপনাকে বা সিমি নামের কাউকেই চিনি না। সিমি তুমি? হিমি লোকটিকে আর কিছু বলতে দিল না। সরেন তো, আমার তাড়া আছে। হিমি লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ির কাছে চলে আসলো। হিমি গাড়ির দরজা খুলে গাড়িতে ঢুকে পড়লো। তাই ছেলেটি আমাকে কিংবা আমি ছেলেটাকে কেউ কাউকে দেখতে পারলাম না। হিমি গাড়ি ড্রাইভ করছিল। ছেলেটি কে ছিল? চিনি না। সিমি সিমি বলে আমার মাথা খেয়ে নিচ্ছিল। ও, ছেলেটি হয়তো পাগল, তাই না? হয়তো, না হলে আমাকে সিমি বলতে যাবে কেন? আচ্ছা, তোমার বান্ধবীরা কোথায়? কেন মিস করছো তাদেরকে? আরে তা না, ওরা হঠাৎ তোমার সাথে কেন এলো আর ওই রেস্টুরেন্টে কেন থেকে গেল, এটা জানতে চাইছিলাম আর কি। ও, আসলে আমি যে পুলিশে জয়েন করেছি এটা ওদেরকে বলার পর ওরা বলল যে ওদেরকে ট্রিট দিতে হবে, তাই সাথে করে নিয়ে এলাম। ও, তাই বলো। হুম। আচ্ছা, আমাদের গন্তব্য যেতে কতক্ষণ লাগবে? 3 থেকে 4 ঘন্টা। ও আচ্ছা। তুমি গাড়ি চালাতে পারো? হিমি আমাকে জিজ্ঞাসা করলো। জানি না, মনে হয় পারবো না। আমি আবার শিখাইলেও পারবা না? জানি না। জানো কি তুমি? এদিকে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। হিমি গাড়িটাকে থামিয়ে আমাকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে সে পাশের সিটে বসে গেল। হিমি, আমি পারবো না তো। চুপ, আমি যেভাবে বলছি সেভাবে চালাও। হ্যাঁ। হিমি আমাকে কিছুক্ষণের মধ্যে পাকা ড্রাইভার বানিয়ে ফেললো। আমি ভাবতে পারি না এত তাড়াতাড়ি শিখে ফেলবো। হিমি, আমি তো রাস্তা চিনি না, কোন দিক দিয়ে যাব? দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। হিমি তার ফোন বের করে লোকেশন অন করে একটা জায়গার লোকেশন দেখিয়ে বলল। হিমি ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এইখানে যাবে। আমি এই লোকেশন দেখেই ড্রাইভ করছিলাম। আর হিমি এদিকে সিট বেল্ট না লাগিয়ে আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছিল। ঘুমন্ত অবস্থায় হিমিকে খুব মায়াবী লাগছিল, তাই আর ঘুমের মাঝে বিরক্ত করিনি। প্রায় 2 ঘন্টা পর লোকেশন দেখাচ্ছে আমরা কাছেই চলে এসেছি। তাই হিমিকে ডাকতে লাগলাম, হিমি। বলো। একবার ডাক দিতে উঠে পড়লো। তুমি ঘুমোওনি? না তো। তাহলে এতক্ষণ ভাবে শুয়েছিলে কিভাবে? ঘুম পাইনি? তোমার কাঁধে মাথা রেখে তো আমি ঘন্টার পর ঘন্টা না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি। হিমি মুস্কি এসেই বলল, তাই? আমরা তো প্রায় এসে পড়েছি, তোমার ফোনের লোকেশন বলতেছে। গাড়ি থামাও। কেন? এমনি থামাও। ওকে। রাস্তার একপাশে গাড়িটাকে দাঁড় করিয়ে ফেললাম। বাইরে যাও তো একটু। কিন্তু কেন? এই ড্রেসে যাওয়া যাবে না, পুলিশের পোশাক পরতে হবে, তাই ড্রেস চেঞ্জ করব। তাই বলে গাড়িতে? হিমি একটু হাসি দিয়ে বলল, আচ্ছা, তুমি বাইরে না গেলেও সমস্যা নাই, আমি এভাবে চেঞ্জ করছি। না না থাক, আমি বাইরে যাচ্ছি। বাইরে যাব এমন সময় হিমি আমার হাত ধরে টান দিয়ে আবার ভিতরে নিয়ে আসলো। কি করছো কি, ছাড়ো। না, এখন আর চাড়াচাড়ি নাই। হিমি দুষ্টুমির হাসি দিয়ে, কেন? আই লাভ ইউ ওফি। আমি কিছু বলতে যাবো তার আগে হিমি আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। আমি ভাবতে পারিনি হিমি এমন একটা কাজ করে বসবে। আমার ভালো লাগছিল না যে এমন নয়, কিন্তু আমার নিজের ভিতরে এক ধরনের অপবাদের কাজ করছিল। কিন্তু আমার নিজের ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছিল। হিমির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলাম। হিমি হয়তো এমনটা আশা করেনি। আমার পিছু পিছু হিমিও গাড়ি থেকে নেমে এলো, এসে আমার একটা হাত ধরে দাঁড়িয়ে রইল। কি হয়েছে ওফি? আমার তো একই প্রশ্ন, কি হয়েছে তোমার? কেন? দেখো হিমি, তুমি বা আমি আমরা কেউই জানি না আমার পরিচয় কি। হয়তো আমি কোনো ভালো ছেলে না, তাই আজ পর্যন্ত আমার কোনো আত্মীয় আমার খোঁজ নেয়নি। আগে তুমি কেমন ছিলে সেটা জেনে আমি কি করব? এখন তো তুমি ভালো। হ্যাঁ, কিন্তু ভালো শুধু সীমিত সময়ের জন্যই। যখন আমার স্মৃতি ফিরে আসবে তখন আমি ভালো নাও থাকতে পারি। কোনো কথাই বলছে না। আর তাছাড়া আমার বিষয় তো আমি নিজেও জানি না, আমি হিন্দু নাকি মুসলিম, বিবাহিত নাকি অবিবাহিত। এমনও হতে পারে আমার স্ত্রী সন্তান আছে,
তুমি কিসের উপর ভরসা রেখে আমায় ভালোবাসবে? জানি না, আমি কিচ্ছু শুনতে পারবো না। শুধু এইটুকু জানি যে তুমি আমার। তোমাকে হারাবার কথা ভাবতেও পারি না আমি। যদি কোনোদিন তোমার অধিকার চেয়ে কেউ ফিরে আসে, তাহলে হয় আমি তাকে শেষ করে দিব, না হয় আমি শেষ হয়ে যাব। জোরে ধরে কাঁদতে কাঁদতে বলল হিমি। দেখো হিমি, পাগলামো করো না, এসব নিয়ে পরে ভাবা যাবে, এখন চলো। না, এক্ষুনি ভাববো। তুমি বলো আমাকে ভালোবাসো কিনা। হিমি প্লিজ, আগে ভাবতে দাও, পরে বলবো, এখন ছাড়ো। না, আমার এক্ষুনি উত্তর চাই। বলো, আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? ছোটদের মতোই মুখ করে। আচ্ছা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার হলো মুখে খানিকটা হাসিয়ে নি। সত্যি? সত্যি। এখন আমাকে ছেড়ে যাও তো, ড্রেস চেঞ্জ করে এসো। আচ্ছা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ডেকে নিব। আমাকে ছেড়ে দিয়েই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, কিন্তু ডাকার কোনো নামগন্ধই নেই। কি করছে এতক্ষণ গাড়ির ভিতর কে জানে। প্রায় আধ ঘন্টা পর হিমির ডাক শুনতে পেলাম। ওফি, দেখো তো পুলিশের সাজে কেমন লাগছে আমাকে। পিছন থেকে হিমি ডাক দিল। পিছনে ফিরে হিমিকে দেখা মাত্রই আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। আমার মনে হচ্ছে হিমিকে এই সাজে আমি আগে কোথাও দেখেছি, কিন্তু হিমি তো এই পোশাক প্রথম পরলো। তাহলে এমন কেন মনে হচ্ছে আমার? এসব ভাবতে ভাবতে কখন মাটিতে পড়ে গেছে মনে নেই। আমি এখানে একা, খুব কষ্ট হচ্ছে আমার। হিমি রাস্তার এক পাশে দাঁড়িয়ে। বুঝতে পারছি না, আমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না, হাঁটতেও পারছি না। হিমু, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমার হয়ে বাঁচতে চাই। হিমি এক হাত আমার দিকে বাড়িয়ে, কিন্তু আমি তো কোনো কথাই বলতে পারছি না। এমনকি আমি এক জায়গা থেকে নড়তেও পারছি না যে মেয়ের হাতটুকু গিয়ে ধরবো। অন্যদিকে একটা ট্রাক হিমির দিকে আসছে। হিমের দিকে না থেকে আমার দিকে দাঁড়িয়ে হাত বাড়িয়েছে। আমি শত চেষ্টা করে হিমিকে সরে যেতে বলতে পারছি না, এমনকি হাত দিয়ে ইশারা পর্যন্ত করতে পারছি না। অন্যদিকে ট্রাকটা হিমির কাছে চলে এসছে। হিমিকে ট্রাকটা ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিয়েছে। হিমি বুঝতে পারিনি যে আমি এতক্ষণ হাসপাতালে বিছানায় শুয়েছিলাম। সারা শরীরে বিন্দু বিন্দু ঘামও ঝরছে। আশেপাশে কাউকে দেখতে পারছি না। আমি কি সত্যি স্বপ্ন দেখছিলাম? হিমি ঠিক আছে তো? না, আমাকে হিমির কাছে যেতে হবে, কিন্তু হিমি কোথায়? কেবিনে কেউ নেই। আমি কেবিন থেকে বেরিয়ে হিমিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আইসিইউ পেরিয়ে গেলাম, কিন্তু হিমির দেখা পেলাম না। হঠাৎ মনে হলো আমি আইসিইউতে হিমিকে দেখলাম। আবার ভালো করে দেখার জন্য যে পিছনে যাব, তখনই আন্টি সামনে থেকে বলে উঠলো, অভি, তুমি এখানে কি করছো? তুমি তো অসুস্থ। না মানে এমনি। আচ্ছা আন্টি, হিমি কোথায়? তুমি তাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই সে তোমার সামনে আসতে পারছে না। হিমি এখন কোথায়? ও বাইরে দাঁড়িয়ে আছে। তুমি যাও, আমি তোমার ছুটি নিয়ে আসছি। আচ্ছা। তারপরে পিছনে না গিয়ে চলে গেলাম বাইরে। দেখলাম হিমি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে তাকিয়েছিল বলে আমাকে দেখতে পাইনি। এখন সে পুলিশের ড্রেস পরে আছে। আমি পিছন থেকে গিয়ে তার কাঁধে হাত দিলাম। হিমি। হিমি চমকে গিয়ে আমার দিকে তাকালো। আমি চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। এ কি, তোমার চোখে পানি কেন? হিমি চোখের পানি মুছতে মুছতেই বললাম। কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে আছে আর কেঁদেই যাচ্ছে। এ হিমি, কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি, তোমার কি হয়েছে সেটা বলো। আমাকে পুলিশের ড্রেসে তুমি দেখতে কেন পারো না? হিমি এখনো জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। আসলে আমি নিজেই জানি না মাঝে মাঝে আমার কি হয়। আমার বারবার মনে হচ্ছে আমি তোমাকে আগেও এই পোশাকে দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটাই মনে করতে পারছি না। হিমি মাথা উপরে তুলেই, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো আজ প্রথম পুলিশের ড্রেস পরলাম, তাহলে তুমি আমাকে আগে কি করে দেখে থাকবে? আমি জানি না, কিছু মনে করতে পারছি না। আমি এক পা পিছিয়ে গিয়ে বললাম, ওফি, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি কোনো কথা বলতে পারছি না, কারণ এর কোনো উত্তর আমার জানা নেই। হয়তো হিমি ঠিকই বলেছে। হঠাৎ একজন মধ্যবয়স্ক লোক এসে হিমিকে সিমি বলে ডাকতে শুরু করলো। সিমি, মা তুই এখানে? আজ কতদিন ধরে তোকে আমরা সবাই খুঁজে চলেছি। কি বলছেন এগুলো? কে সিমি? আর আপনিই বা কে? আপনারা আমাকে কেনই বা খুঁজবেন? সিমিমা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। আমাকে তুই কি করে ভুলে যেতে পারিস? দেখেন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি সিমি না, হিমি। আমি শুধু দেখেই যাচ্ছি, কি বলবো বুঝতে পারছি না। হিরণ যখন বলেছিল তখন আমি বিশ্বাস করিনি। এখন তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না যে আমার মেয়ে আমাকেই চিনতে পারছে না। লোকটি কাঁদতে কাঁদতে বলছিল, আজব তো, এখন আবার নেকা। হিমিকে আর বলতে দিলাম না। হিমি এই কানা ন্যাকা নয়, নিশ্চয়ই লোকটির কোনো মেয়ে হারিয়েছে, তাই তোমাকে হিমি থেকে সিমি বলছে। লোকটির প্রতি মায়া হলো, তাই বললাম। পেছন থেকে আন্টি বলে উঠলো, তাই লোকটি পিছন ফিরল। আন্টি অবাক হয়ে বলে উঠলো, কে আপনি? তুমি? লোকটি আন্টিকে দেখে বলে উঠলো, রিহিতা তুমি? হিমি, গাড়িতে ওঠ। আন্টি বলে গাড়িতে উঠে বসলো। রিহিতা প্লিজ একটু শোনো। রিহিতা।
লোকটি গাড়ির কাছে যেতে চাইলো, হিমি লোকটির পথ আটকে দাঁড়ায়। দেখেন, অভদ্রতার একটা সীমা আছে। আমার আম্মুকে নাম ধরে ডাকার সাহস আপনি কোথায় পেলেন? হিমি, বললাম না অভিকে নিয়ে চলে আসতে। হিমি আর কিছু না বলে আমাকে নিয়ে গাড়িতে উঠে বসলো। লোকটি আর কিছু বললো না। হয়তো হিমির কথায় লোকটি অনেক আঘাত পেয়েছে। হিমি গাড়ি ড্রাইভ করছিল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি। হিমিকে সিমি উপাধি দেওয়া হলো, আমাকে বারবার একই স্বপ্নে হিমু উপাধি দেওয়া হয়, কিন্তু আসলে কে হিমু আর সিমি? ওদের সাথে কি আমার আর হিমির কোনো সম্পর্ক আছে? আমার নয় স্মৃতি হারিয়েছে, কিন্তু হিমি তো ঠিক আছে। তাহলে ও কেন এসবের কিছুই বুঝতে পারছে না? এসব হাজারো প্রশ্ন খুঁজতে খুঁজতে প্রায় 2 ঘন্টা হিমিদের বাসায় গিয়ে পৌঁছালাম। হিমির যে থানায় চাকরি হয়েছিল তার পাশে গিয়ে অজ্ঞান হয়েছিলাম বলে পাশে একটা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়, তাই ফিরতে 2 ঘন্টা লেগেছে। বাড়িতে আসার পরে দেখলাম আন্টির মন খারাপ। কে ওই লোকটি? আন্টিকে নাম ধরে ডাকছিল কেন লোকটি? তারা কি একে অপরকে চেনে? হিমিকেও দেখলাম চিন্তিত। হয়তো হিমিও আমার মতো এইসব ভাবছে। আমরা যে যার মতো ঘরে চলে গেলাম। একটু পর কলিং বেলের আওয়াজ শুনলাম। কেউ এসেছে হয়তো। কে এসেছে এটা দেখার জন্য আমি আর সিমি গেলাম। গিয়ে দেখলাম আমাদের আগে আন্টি দরজা খুলে দিয়েছে। আরে এটা তো সেই লোকটি। দাঁড়াও দেখি কি হয়। সিমি লোকটির কাছে যেতে চেয়েছিল, আমার কথায় দাঁড়িয়ে যায়। কেন আসছো এখানে? সিমির খোঁজে। সিমি? সিমি কোথায়? দেখো রিহিতা, আমাদের মাঝে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আন্টি কোনো কথা বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। তুমি যেদিন... হিমি আমাকে পুরো কথাটা শুনতে না দিয়ে বলতে লাগলো, অফি, তুমি একটু ভেতরে যাবে? আমরা একটু দূরে থাকায় হিমির কথা শুধু আমি ছাড়া কেউ শুনতে পাইনি। কেন? প্লিজ অফি। হিমি আমাকে মিনতি করেই বলল, আচ্ছা। আমি সেখান থেকে চলে এলাম। আমি ঘরে এসে মনে মনে ভাবতে লাগলাম, হিমি আমাকে কথাগুলো শুনতে দিল না কেন? হিমি এমন কিছু বুঝতে পেরেছে যা আমি বুঝতে পারিনি, যা আমি বুঝতে পারলে হিমির কোনো ক্ষতি হয়ে যেত। তাই আমি পুরোটা বুঝে ওঠার আগেই হিমি আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। কিছুক্ষণ পর হিমি আমার ঘরে এলো। দেখে বুঝতে পারছি হিমির মন খারাপ, কিন্তু কেন এটাই বুঝতে পারছি না। কি হলো হিমি, তোমার মুখ কেমন দেখাচ্ছে কেন? কি হয়েছে একবার বলো। হিমি আমার দিকে একবার তাকালো। অফি, আমার একটা কথা রাখবে? বলো কি কথা? ওই লোকটি কি এমন কথা বললো যে তোমার মন খারাপ? ওইটা লোক নয়, আমার জন্মদাতা বাবা। কি? তাহলে তোমার নাম কি বলো? হিমি নাকি সিমি? নিশ্চয়ই সিমি। আর তাই তোমার বাবা তখন তোমাকে সিমি বলে ডেকেছিল? না, আমি হিমি, আর উনি যে আমার বাবা সেটা আমি এইমাত্র জানতে পারলাম। তাহলে তোমার বাবা তোমাকে সিমি বলে ডাকছিল কেন? কে সিমি? ওর ব্যাপারে তোমাকে আমি পরে সব বলবো। এখন আমার কথাটা একটু শোনো প্লিজ। হ্যাঁ বলো। আমার খুব ভয় করছে, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। হিমি একদমই কথাগুলো বলে ফেললো। হিমি কি বলছো? ভেবে বলছো তো? আমার এখন আমার অতীতের কিছুই মনে নেই। এই অবস্থায় তুমি আমাকে বিয়ে করার কথা বলছো কি করে? তুমি আমাকে ভালোবাসো না? হিমি কঠিন হয়ে জিজ্ঞাসা করলো। দেখো, হ্যাঁ নাকি না? হ্যাঁ, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। প্লিজ হিমি, বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি তোমাকে আজ এক্ষুনি কাজে অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব। চলো। হিমি আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলো। হিমি প্লিজ ছাড়ো, এমন করো না। কিন্তু কে শোনে কার কথা? হিমি আমাকে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। আমি ইচ্ছে করলেই নিজেকে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু হিমি তখন কী থেকে কী করে বসবে নিজেও জানি না। আঙ্কেল আন্টি যে কোথায় আছেন কে জানে। ওনারা থাকলে হয়তো হিমিকে একটু বোঝাতে পারতেন। এদিকে হিমি আমাকে জোর করে গাড়িতে তুলে দিল। তারপর সে নিজেও গাড়িতে উঠে বসলো। এদিকে বিকেল হয়ে আসছে। হিমির এরকম আচরণ আমি কখনো আশা করিনি। একবার মাথাটা ঠান্ডা করে ভেবে দেখো প্লিজ। আমি কিচ্ছু ভাবতে পারবো না। আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি, তাই না? তাহলে তুমি বিয়ে করতে চাইছো না কেন? হিমি গাড়ি ড্রাইভ করছিল। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসি স্মৃতিহীন অবস্থায়। তাতে কি? তুমি এভাবেই থাকবে সারা জীবন? উফ, তোমাকে আমি বোঝাতে পারছি না কেন। হিমি আর কিছু না বলে গাড়ি থামিয়ে ফেললো। আমি ভাবলাম হিমি হয়তো একটু হলেও বুঝতে পেরেছে। চারদিকে তাকিয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম যে আমরা কোথায় আছি। চারদিকটা লক্ষ্য করে আমি অবাক হয়ে গেলাম। আরে, এটা তো সেই রেস্টুরেন্ট যেখানে সেদিন হিমু তার বান্ধবীদের রেখে গিয়েছিল। কিন্তু আজ এখানে কেন এসেছে হিমু? তুমি এখানেই থেকো, আমি 2 মিনিটের ভেতরে আসছি। আরে আরে, কোথায় যাচ্ছ? আমি এখানে একা একা থাকবো না, সন্দেহ আসছে। আমি যাবো তোমার সাথে। হিমি আর কিছু না বলেই গাড়ি থেকে নেমে গিয়ে দরজায় চাবি দিয়ে আটকে দেয়। বললাম না এখানে বসে থাকতে, চুপচাপ বসে থাক, আমি এক্ষুনি আসছি। কি জেদি মেরে বাবা, এ মেয়েকে বিয়ে করবো কিভাবে? হিমি সেখান থেকে চলে গেল। কি করতে রেস্টুরেন্টে ঢুকলো আল্লাহ ভালো জানে। অনেকক্ষণ ধরে গাড়িতে একা একা বসে আছি। সন্ধ্যা হয়ে গেছে, চারপাশটা একটু একটু করে দেখা যাচ্ছে। ভয় করছে প্রচুর। হঠাৎ দেখলাম রেস্টুরেন্ট থেকে হিমি বেরিয়ে আসছে। হিমিকে দেখে মনের মধ্যে অনেকটা সাহস সঞ্চয় হলো।
কিন্তু এ কি, হিমি তো একটা মধ্যবয়স্ক লোকের সাথে অন্যদিকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে হিমি? আর কে এই লোকটা? ইনি তো হিমির বাবা নন। হিমি, গাড়ির ভিতর থেকে ডাক দিলাম, কিন্তু হিমি শোনার কোনো নামগন্ধই নেই। হিমি, এদিকে শোনো। কিন্তু হিমি আমার ডাক শুনতে পাইনি। হিমি ওই লোকটার সাথে একটা গাড়িতে উঠে বসলো। আমি যে কি হিমিকে আটকা বসে উপায় নেই। এখন আমার ভয় আরও দ্বিগুণ হয়ে গেল। হিমি আমার ডাক শুনতে পেল না কেন? গাড়ির ভিতর মাথা নিচু করে বসে আছি। রেস্টুরেন্টে মানুষের আসা যাওয়া আছে ঠিকই, কিন্তু হিমি রেস্টুরেন্টের এক সাইডে গাড়ি পার্ক করেছে বিধায় এদিকে মানুষ তেমন আসে না। হঠাৎ দরজা খুলে আমার পাশে কেউ একজন বসলো। আমি তার দিকে তাকিয়ে চমকে গেলাম। তোমার 2 মিনিট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আই এম সরি সোনা, আসলে হয়েছে কি, ভেতরে ম্যানেজারের সাথে একটু ঝামেলা হয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। হিমিকে দেখে এখন অন্যরকম লাগছে। এখন সে স্বাভাবিক আছে। কি নিয়ে ঝামেলা হয়েছিল? আর বলো না, ম্যানেজারের বাচ্চা বলছিল যে আমি নাকি আজকে সারা বিকেল এই রেস্টুরেন্টেই ছিলাম। ও, ওই হেলা ম্যানেজার মনে হয় সন্ধ্যাবেলা গাঁজা খাইছে। এটাই হতে পারে। আচ্ছা, এটা বাদ দাও। কিছুক্ষণ আগে তুমি একটা মধ্যবয়স্ক লোকের সাথে কোথায় গিয়েছিলে? আমি বলা মাত্র হিমি একবার আমার দিকে তাকালো। এই গাঞ্জা তুমি কয় গ্লাস খাইছো? মানে? এই যে বলছো আমি কোথায় গিয়েছিলাম, ভেতরে ম্যানেজারও তো এই কথাই বললো, কিন্তু আমি তো এইমাত্র রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। হিমির কথায় ব্যবসাকা খেয়ে গেলাম, কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম। ঘোড়ার ডিম দেখছো তুমি, সন্ধ্যাবেলায় কাকে না কাকে দেখছো, আর ওকেই আমি মনে করছো। কিন্তু আমাকে পুরোটা বলতে না দি। চুপ করো, না হলে এখন আবার বিয়ে করতে নিয়ে যাব। হিমি গাড়ি চালাতে চালাতে হুমকি দিয়ে বলল, তার মানে আমরা এখন বিয়ে করতে যাচ্ছি না? খুশি হয়ে আনন্দের সাথে জিজ্ঞেস করলাম। পাগল, এই রাতের বেলায় কাজে অফিসে যাব তোমাকে বিয়ে করতে? যাক বাবা, বাঁচা গেল। বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম, জি না, বিয়ে আমি তোমাকেই করবো মিস্টার রুফি, কিন্তু আজ না, কালকে। ভিলেন স্টাইলে হাসি দিল। তাহলে এখন করলে না কেন? হঠাৎ করে মত পরিবর্তন করার কারণটা কি জানতে পারি? বারে, এখন আমরা বিয়ে করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে না? তাহলে আমরা বাসর করব কখন? আবার সে ভিলেনের মতো হাসি দিয়ে, কি বাবা বাসর? তার মানে তোমার আর আমার বাসর হবে? তো বিয়ে করে কি জামাই বউ বসে বসে লুডো খেলবো? হিমি হঠাৎ করে গাড়িটাকে দাঁড় করিয়ে ফেললো। কি হলো, গাড়ি দাঁড় করালে কেন? আরে এত ভয় পাচ্ছ কেন? এখন কিচ্ছু করব না তো। হাসতে হাসতে বললো হিমি, তাহলে গাড়ি দাঁড় করালে কেন? সেই সকালে যে খেয়ে বের হয়েছো, তারপরে তো আর কিচ্ছু খাওনি, তাই না? হ্যাঁ, পেট বরাবর গর্জন করতেছে। আমারও। ওয়েট। হিমি পিছনের সিট থেকে কিছু একটা প্যাকেট হাতে নিল। কি এটা? ওই যে বললা না পেটে গর্জন করতেছে, এইটাই পারে তোমার পেটের গর্জন কমাতে। এই খাবার তুমি কখন আনলে? আমি যখন গাড়িতে এসে বসেছিলাম তখন। তুমি তো ভয়ে মাথা নিচু করেছিলে, তাই দেখতে পাও নাই। হিমি খাবারগুলো বের করলো। ও, হা করো। হিমি তার হাত দিয়ে আমার মুখের সামনে খাবার ধরে, আমি খেতে পারবো তো? হ্যাঁ, সেটা আমিও জানি। চুপচাপ হা করো, না হলে কিন্তু কি? জোর করে খাওয়াবো। হা করো বলছি। তুই করে বলছে, প্লাস জোর করে মুখে খাবারও তুলে দিচ্ছে। ওকে ওকে, হা করছি। অতবার হা করে নিলাম। হিমি আমাকে একটু খাইয়ে দিয়ে নিজে মন খারাপ করে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না হিমির মন খারাপের কারণ, তাই আমিও ওই খাবারের প্যাকেটে খাবার নিয়ে হিমির মুখের সামনে ধরলাম। লাগবে না, তুমি খেয়ে নাও। মন খারাপের সুরেই, ওকে আমি খেয়ে নিচ্ছি বলে আমি যে নিজে খেয়ে ফেলতে যাব, তখন হিমি আমার হাত ধরে ফেললো। তুই নিজের হাতে একটা খাবার নিজের মুখে দিলে তোর মুখ ভেঙে ফেলবো, রাক্ষস কোথাকার। হিমি আমার হাতের খাবারগুলো নিজের মুখে নিয়ে নিল। এই তো ভালো মেয়ে। হঠাৎ আমি ঝাল অনুভব করলাম। এতক্ষণ ঝাল না লাগলেও এখন ঝালটা ক্রমশ বেড়ে চলেছে। বিদ্রোহ হিমু আগে থেকে অতিরিক্ত ঝাল খেতে পারতো না। আমার ঝাল লেগেছে এটা হয়তো হিমু বুঝতে পেরেছে, তাই আমার দিকে পানির বোতলটা এগিয়ে দিল। কিন্তু পানি খাওয়ার পর যেন আমার ঝালটা আরো দ্বিগুণ বেড়ে গেল। কি হলো, ঝাল কমেনি এখনো তোমার? আমি তো এইদিকে কথাই বলতে পারছি না। হিমু আর কিছু না বলে ওর ঠোঁটগুলো আমার সাথে মিশিয়ে দিল। হিমি ঠোঁটের স্পর্শে যেন আমার ঝাল উধাও হয়ে যাচ্ছিল, কিন্তু সাথে সাথেই আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। আমার বরাবর মনে হচ্ছিল যে এরকমভাবে আমার ঝাল আগেও কেউ দূর করেছে। এইরকম মিষ্টি ঠোঁটের স্পর্শ আমি আগে পেয়েছি, কিন্তু এটা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। মাথা ব্যথা ক্রমশ বেড়েই যাচ্ছে। দুহাত দিয়ে মাথাটাকে চেপে ধরলাম, কিন্তু মাথা ব্যথা বেড়েই যাচ্ছে। অফি, এই অফি, কি হয়েছে তোমার? এমন করছো কেন অফি? তুমি ঠিক আছো তো? চোখ দুটো বন্ধ হয়ে এলো। চোখ খোলার পর মনে হলো আমি হাসপাতালে কোনো এক বিছানায় শুয়ে আছি। আমি এখানে কি করে এলাম সেটাই ভাবছি। হঠাৎ মনে পড়ে গেল আমার অ্যাক্সিডেন্টের কথা। নিজের আপু আমার সাথে বেইমানি করেছে, নিজের ভালোবাসার মানুষটি আমাকে ঠকিয়েছে।
মোবাইলটা পানিতে ছুঁড়ে মেরেছিলাম, তারপর অ্যাক্সিডেন্ট, তারপরে আমি এখানে হাসপাতালে বিছানায়। পাশে তাকিয়ে দেখলাম সিমি ম্যাম আমার মাথার কাছে বসে আছে। আপনি কেন এখানে এসেছেন, কি চাই? আমি হিমিকে সিমি মনে করে বলছি। অভি, কি বলছো তুমি এসব? আমি থাকবো না তো কে থাকবে? আর তুমি আমাকে আপনি করে কেন বলছো? মানে হিমি প্রায় কান্নাই করে দিয়েছিল। দেখেন ম্যাম, আমার এখন আপনার অভিনয় দেখার সময় নেই। কে অভি? অভিনয়ের কাউকে আমি চিনি না, আপনি এখন আসতে পারেন। অভি, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি কি সব ভুলে গেলে আমাদের ভালোবাসার কথা? আমি হিমি, তোমার হিমি। চিনতে পারছো না তুমি আমাকে? হিমি কান্না করে আমাকে জড়িয়ে ধরলো। হিমি? মাথায় আবার ঝিম ধরে গেছে। অনেকক্ষণ চিন্তা করার পর আমার সব মনে পড়ে গেল। তার মানে হলো অ্যাক্সিডেন্টের পর আমি এখানে আসিনি। মাঝখানে আমার জীবন থেকে হারিয়ে গেছে প্রায় 6 থেকে 7 মাস। অভি, তুমি আমাকে চিনতে পারো নি? হিমি আমার বুক থেকে মাথা উঠে চিনতে পেরেছি হিমি। এখন সব মনে পড়ে গেছে আমার। আমার কথা শুনে হিমি অনেকটা খুশি হলো। প্রথমে তুমি আমাকে কাকে ভেবেছিলে? সিমিকে। কি? কিন্তু তুমি আপুকে কি করেছিল? সে অনেক কাহিনী, আগে তুমি বলো। ওই দিন তুমি কি বলেছিলে যে সিমির ব্যাপারে পরে বলবে? এখন বলো, কে সিমি? কি হয়েছে তার? তোমার বাবা তাকে কেন খুঁজছে? সিমি তো তোমার বাবার কাছে থাকার কথা, তাই না? তাহলে এখন সে কোথায়? এইসব তোমাকে পরে বলি। না, এখনই বলো, খুব জরুরি। সিমি আপু হলো আমার 2.5 বছরের বড় বোন। ছোট একটা ফুলের কারণে সে আজ নিখোঁজ। বলেই হিমি কাঁদতে লাগলো। কি? সিমি ম্যাম নিখোঁজ? কি ভুল করেছিল যে আজ সিমি ম্যাম নিখোঁজ? তাহলে পুরোটা শোনো। অনেক বছর আগে আপুর বয়স 1.5 বছর। তখন আমি ছিলাম মায়ের গর্ভে। তখন বাবা আর মায়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে ঝগড়া লেগে যায়। আর সেই ঝগড়ার কারণে মা বাবাকে ছেড়ে চলে আসে। সিমি আপুকে বাবা মায়ের সাথে আসতে দেয়নি, তাই আপু তাকে মায়ের কাছে। আর আমার জন্মের পর থেকে আমি মায়ের কাছে থেকেই বড় হয়েছি। এইভাবে আমরা আলাদা হয়ে যাই। আর সিমি ম্যামের ভুলের কারণটা? কয়েক মাস আগের কথা। আমি বাবার কাছ থেকে শুনেছি সিমি আপু একটা ছেলেকে খুব খুব ভালোবাসতো। ছেলেটার নাম ছিল হিমু। হিমি একটু থেমে যায়। তারপর? আমি এখন আমার পরিচয় দেইনি। হিমু ছিল আপুর থেকে 1.5 বছরের জুনিয়র। হিমুর একটা বড় বোন আছে, আপুর বান্ধবী। হিমু আপুকে অনেক ভালোবাসতো। আপু হিমুকে ছেড়ে একা একা থাকতে পারছিল না, তাই আপু হিমুকে না জানিয়েই হিমুদের বাড়ি গিয়ে তাদের বিয়ে ঠিক করে ফেলেছিল। বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলা হয়েছিল। হিমি বলছিল, তার মাঝে থেমে যাচ্ছিল। আমি কোনো কথা বলছি না, শুধু অবাক হয়ে কথাগুলো শুনছি। বিশ্বাস করো অফি, আপু ছেলেটিকে একটুও কষ্ট দিতে চায়নি। এমন হয়ে যাবে জানলে আপু কোনোদিনও ওই কাজটা করতো না। কি হয়েছিল? সিমি আপু আর ওই ছেলেটির বোন মিলে একটু মজা করতে চেয়েছিল। হিমুর বোন রাজি ছিল না, তার ভাই কষ্ট পাবে এই জন্য। কিন্তু সিমি আপু আর তার বোনকে রাজি করিয়ে নিয়েছিল। কেমন মজা ছিল এটা? হিমু জানতো না যে ওই দিন তাদের বিয়ে ছিল। আর সিমি আপু এটা স্পষ্ট জানতো যে হিমু প্রতিদিন একবার হলেও তার কাছে যাবে। আর হিমু গেলেই তার সাথে ড্রামা করবে। তারপর হিমু অনেক কষ্ট নিয়ে যখন বাড়ি ফিরবে, তখন তার বিয়ে দেখে সে চমকে উঠবে। আর এই কাছে সাহায্য করবে হিমুর হবু দুলাভাই হিরণ। কি? হিরণ হিমুর হবু দুলাভাই? আসলে হিরণ আর হিমুর বোন দুইজন দুজনকে ভালোবাসতো, কিন্তু এই কথাটা কেউ জানতো না, এমনকি হিমুও না। আর হিরণের আর একটা পরিচয় আছে। হিরণ সিমি আপুর চাচাতো ভাই। আর আমি এইসব কালকেই জানতে পারলাম। আর তাদের মজার ব্যাপারটা কি হলো? তারা তাদের প্ল্যান মতোই কাজ করছিল, শুধু একটা জায়গা তাদের প্ল্যানের সাথে মিলেনি। হিমি আবার থেমে গেল। কি সেটা? হিমু ওই দিন আর বাড়ি ফিরেনি। শুধু ওই দিন কেন, ওই দিনের পরে হিমু আজ পর্যন্ত বাড়ি ফিরেনি। আপু ওই দিন থেকেই বধূ সেজেই তার ভালোবাসার মানুষকে খুঁজতে বেরিয়েছে। আজ পর্যন্ত আপুও কোনো খবর নেই। সিমি আপু আর হিমু ওই দিন থেকেই নিখোঁজ। তারা বেঁচে আছে কিনা সেটাও কেউ জানে না। অনেক খোঁজার পরেও তাদের খুঁজে পাওয়া যায়নি। হিমি কান্না করতে লাগলো। হয়তো বোন হারানোর দুঃখে কাঁদছে। আমি হিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি কি এটা বলবো যে আমি সেই পাষাণ হিমু, যে কিনা তার ভালোবাসার মানুষটিকে একটু মজাই বুঝতে পারেনি? কত ভালোবাসতো মেয়েটি আমাকে, আর আজ আমার জন্য সিমি নিখোঁজ। কে জানে কোথায় আছে আমার সিমি? হিমু স্বাভাবিক গলায় হঠাৎ করে বলে উঠলো, কিন্তু তুমি কি করে আপুকে জানো? আমি কোনো কথা বলতে পারছি না, মনে হচ্ছে স্তব্ধ হয়ে গেছি। কি হলো বলছো না যে? আমি সেই হিমু, হিমান্ত হিমু। আমার কথা শোনা মাত্রই হিমি আমার থেকে দূরে সরে গেল। তো তুমি সেই হিমু? হ্যাঁ। তাহলে তুমি এখানে কি করে?
সিমের সেই মজাগুলোকে আমি বুঝতে পারিনি, তাই থানা থেকে বেরিয়ে রাস্তায় এসে আব্বাকে ফোন দেই। কিন্তু আমি আপুর মজাটা বুঝতে পারিনি, তাই ফোনটা ওখানেই ফেলে দিই। আর মন খারাপ করে থাকার কারণে তোমার গাড়ির হর্ন শুনতে পাইনি। অতঃপর আমি আজ এখানে। বুঝতে পেরেছি, সব আমার জন্যই হয়েছে। আমি ওই দিন ওইখানে না থাকলে এসবের কিছুই হতো না। হিমি কান্না করেই যাচ্ছে। হিমি, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? সব তো আমার জন্য হয়েছে। আমি আমার ভালোবাসার উপর বিশ্বাস রাখতে পারিনি। হিমি চোখের পানি মুছতে মুছতে বলল, থাক, এসব ভেবে এখন আর কি হবে? এখন তোমার কেমন লাগছে তাই বলো। হ্যাঁ, ভালো। বাবা আর মাকে খবর দিয়েছি, একটু অপেক্ষা করো, ওনারা আসছেন, তারপর আমরা চলে যাব। তারপর কিছুক্ষণ অর্ধশ অবস্থায় রইলাম, আর হিমি আমার পাশে বসে রইল। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো। এখন কেমন আছো বাবা? জি আন্টি, ভালো। পাশ থেকে হিমি বলে উঠলো, আম্মু জানো, অফির এখন সবকিছু মনে পড়ে গেছে। তাই নাকি? এটা তো খুশির সংবাদ। তা তোমার নাম কি বাবা? হেমন্ত হিমু। আমার নাম শুনে আঙ্কেল একটু চমকে উঠলো। তোমার বাসা কোথায়? ঠিকানা বললাম। আমার ঠিকানা শুনে আঙ্কেল কেঁদে দিলেন। আমার সিমি কোথায় বাবা? একমাত্র তুমিই পারবে সিমিকে খুঁজে বের করতে। আঙ্কেল আমার হাত ধরে কাঁদতে লাগলেন। জি আঙ্কেল, সিমি যেখানে থাকুক না কেন, আমি সিমিকে খুঁজে বের করবই। আমি জানি বাবা, একমাত্র তুমিই পারবে সিমিকে খুঁজে আনতে। বাবা, অফিকে এখন বাড়ি নিয়ে যাওয়া যাক। তোমরা যাও, আমি আর তোমার আম্মু ডক্টরের সাথে দেখা করে আসছি। তারপর আমি আর হিমি বাড়ি চলে আসলাম। রাস্তায় হিমি কোনো কথা বলেনি, মনে হয় কোনো কিছু নিয়ে ভাবছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কোথায় পাওয়া যাবে সিমিকে। অনেকক্ষণ ভাবার পর একটা কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ আগে যখন আমি রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসেছিলাম, তখন হিমিকে দেখেছিলাম একটা মধ্যবয়স্ক লোকের সাথে একটা গাড়িতে উঠতে। কিন্তু হিমি তো বলেছিল ওইটা হিমি ছিল না। তবে কি ওইটাই সিমি ছিল? হ্যাঁ, আমি নিশ্চিত যে ওইটাই সিমি। এখন আমাকে শুয়ে থাকলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই রেস্টুরেন্টের সামনে যেতেই হবে। তাই শুয়ে না থেকে চলে গেলাম হিমির ঘরের সামনে। হিমিকে ডাকতেই হিমি বেরিয়ে এলো। কি হলো অফি, এত রাতে ডাকছো কেন? আর তোমাকে এত নার্ভাস লাগছে কেন? আমাদের এক্ষুনি রেস্টুরেন্টের সামনে যেতে হবে। এত রাতে ওইখানে গিয়ে কি করব? ওইটা তোমাকে যেতে যেতে বলবো। আগে তুমি বলো, ওই রেস্টুরেন্টের কি রাতেও খোলা থাকে? 24 ঘন্টাই খোলা থাকে। তাহলে চলো। তারপর হিমি ঘরে গিয়ে চাবিটা নিয়ে আসলো, আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর হিমি চাবি নিয়ে বাইরে আসলো। আমি হিমির কাছ থেকে চাবিটি নিয়ে ড্রাইভিং সিটে বসে হিমিকে সাথে বসিয়ে ড্রাইভ করতে লাগলাম। অফি, আমরা এত রাতে ওইখানে কেন যাচ্ছি? হিমিকে আমি সব বুঝিয়ে বললাম। তাহলে তাড়াতাড়ি চলো, ওই রেস্টুরেন্ট থেকেই আমরা কিছু তথ্য পেতে পারি। আমরা কিছুক্ষণের মধ্যে চলে এলাম রেস্টুরেন্টের সামনে। যেখান থেকে সিমি গাড়িতে উঠেছিল সেখানে দাঁড়িয়েছি হিমি আর আমি। কিন্তু আশেপাশে তেমন কাউকে দেখতে পেলাম না। হঠাৎ দারোয়ানের দিকে চোখ পড়ে গেল। দারোয়ান তো এখানে সারাক্ষণই থাকে, তাহলে ওনার কাছে জিজ্ঞেস করি। কিন্তু সমস্যা হলো, এর ভিতরে প্রতিনিয়ত শত শত মানুষ আনাগোনা করে, উনি চিনবেন তো? তখনই মনে পড়লো হিমি তো সাথে আছে। দারোয়ানের কাছে গেলাম। চাচা, আপনি তো এখানে সারাক্ষণই থাকেন, তাই না? না বাবা, আমার ডিউটি তো বিকেল 5টা থেকে। আচ্ছা চাচা, আপনি মেয়েকে চেনেন? হিমিকে দেখিয়ে বললাম। না, তবে আজকে সন্ধ্যায় ওনাকে প্রথম দেখলাম একটা মধ্যবয়স্ক লোকের সাথে ট্যাক্সিতে উঠতে। কিন্তু আমি তো দেখলাম প্রাইভেট কারে উঠতে। না বাবা, তুমি নিশ্চয়ই ভুল দেখছো। বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করে দেখো। হিমিকে দেখিয়ে বলল, কারণ চাচা মনে করলো হিমি সে মেয়ে। না থাক চাচা, ঠিক আছে। আমি হিমিকে নিয়ে সেখান থেকে চলে এলাম। হিমিকে নিয়ে গাড়িতে বসে আছি। এখান থেকে কিছুই জানতে পারলাম না, কি করবো এখন কিছুই বুঝতে পারছি না। এখন কি করবে? এখান থেকে তো তেমন কিছুই জানতে পারিনি। আমি কিছু ভাবতে পারছি না, কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না অভি, কি করে খুঁজবো আপুকে, কোথায় খুঁজবো? হিমিও প্রায় কান্নাই করে দিছে। হিমি আমার কিছু মনে পড়তে চাইছে, কিন্তু কেন যেন মনে করতে পারছি না। মনে করার চেষ্টা করো অভি। তুমি গতকাল পুলিশে জয়েন করতে যাওয়ার সময় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই না? তারপর আমাকে কোন হাসপাতালে নিয়ে গিয়েছিলে? সেখানে আবার যেতে পারবে? কিন্তু সেখানে গিয়ে কি হবে? আগে চলো, তারপর গিয়ে বলছি। হিমি আমাকে নিয়ে ওই রাতের বেলায় সেই হাসপাতালের উদ্দেশ্যে যেতে লাগলো। এটা আমার কাছে থাকা হিমির সর্বশেষ ঠিকানা। কারণ ওই হাসপাতালে আমার জ্ঞান ফেরার পর আইসিইউতে যে আমি হিমির মতো একজনকে দেখেছিলাম। আমি নিশ্চিত আমি ভুল কিছু দেখিনি, ওইটা সিমি ছিল। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে প্রায় সকাল হয়ে গেল। গাড়ি থেকে নেমে আমি আর সিমি চলে গেলাম সেই আইসিইউর সামনে। কিন্তু গিয়ে কাউকে দেখতে পেলাম না, একদম ফাঁকা। তাই আমি আর হিমি ডক্টরের কেবিনে ঢুকে গেলাম। হিমি এখনো জানে না আমার এখানে আসার কারণ। আমি আর হিমি ডক্টরের রুমে প্রবেশ করার পরে ডক্টর হিমিকে দেখে দাঁড়িয়ে গেল। ডক্টরের এমন রিয়াক্ট দেখে আমি আর হিমি রীতিমতো অবাক হলাম।
ডক্টর সাহেব, আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ডাক্তার সাহেব হিমিকে বললেন, আপনি বেঁচে আছেন, এটা কি করে সম্ভব? মানে? ডাক্তারের কথা শুনে আমার বুকের বাপাসটা মোচড় দিয়ে উঠল। উনি সিমির কথা বলছেন না তো? কি বলছেন আপনি? ও বেঁচে থাকবে না তো কি থাকবে? উনি পুরোটা না বলে একটা ফাইল খুলে দেখতে লাগলেন। এটা কি করে সম্ভব? ওনাকে তো এইমাত্র মর্গে রেখে আসা হয়েছে। না, সিমির কিছুই হতে পারে না। সিমি কোথায়? আমি কিছু না বলে বেরিয়ে গেলাম মর্গের খোঁজে। কিছুক্ষণ খোঁজার পর পেয়ে গেলাম। আমার পিছন পিছন হিমিয়ে চলে এলো। দেখলাম একটা লোক একটা লাশের পাশে বসে আছে। লোকটাকে আমার চিনতে বাকি রইল না। এই সে লোক যার সাথে আমি সিমিকে গত রাতে দেখেছিলাম। তবে কি ওটাই সিমের আর কিছু ভাবতে পারলাম না। দৌড়ে গেলাম লাশটার কাছে। গিয়ে লাশের মুখ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। কোনো কথা বলতে পারছি না। আমি ভাবতে পারিনি সিমিকে আমি এভাবে খুঁজে পাবো। আমি তো সিমিকে এভাবে চাইনি। সিমি তো আমাকে খুঁজতে এসেছিল। তাহলে সে কেন আমাকে ছেড়ে চলে গেল? কি করে হলো এসব? আমার মুখ দিয়ে তখন একটা কথা বেরোচ্ছিল না। এদিকে হিমি সিমির কাছে বসে কাঁদছিল। সিমির কাছে বসে থাকা লোকটি, আপনারা কারা? কি করে হয়েছে এসব? আমি কোনোভাবেই জিজ্ঞেস করলাম। পিছন থেকে ডাক্তার বলে উঠলেন, আপনি আমার সাথে একটু আসুন তো। আমি কিছু না বলে ডাক্তারের পিছন পিছন তার কেবিনে গেলাম। আপনি ওনার কি হন? আমি ডাক্তারকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বললাম। আপনারা এখানে আসতে অনেক দেরি করে ফেলেছেন। এই মেয়েটি প্রায় 7 মাস ধরে এই হসপিটালে আছে। ওইখানে ওই লাশের পাশে যে লোকটি বসে আছে, উনি আমাদের ডাক্তার রাশেদ। আমি চুপ করে আছি। আজ থেকে 7 মাস আগে ডক্টর রাশেদ গ্রামের বাড়ি থেকে ফেরার সময় এই মেয়েটিকে বধূ অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। ডক্টর রাশেদ মেয়ে হারানো এক পিতা হয়ে মেয়েটিকে ওইখানে ফেলে আসতে পারেনি। উনি মেয়েটিকে এনে নিজের হসপিটালে ভর্তি করান। মেয়েটির জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে মেয়েটির ব্রেইনের টিউমার রয়েছে। তাই মেয়েটিকে এখানে রেখে চিকিৎসা করান। কিন্তু আমরা সবাই জানতাম যে মেয়েটিকে বাঁচানো যাবে না। তবুও ডক্টর রাশেদ হাল ছাড়েননি। বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন। তেমনি গতকাল তিনি মেয়েটিকে নিয়ে অন্য একটা হসপিটালে নিয়ে যেতে, কিন্তু রাস্তায় উনি আর কিছু বললেন না। আমি কিছু না বলে সেখান থেকে উঠে আবার মর্গে গেলাম। খুব কষ্ট হচ্ছিল সিমের জন্য, যার জন্য সে বাঁচতে চেয়েছিল। মৃত্যুর আগে একটিবারের জন্য তাকে দেখতে পেল না। 1 বছর পর পুকুর পাড়ে বসে আছি। এখনো সিমিকে বলতে পারিনি। এখনো সিমির স্মৃতিগুলো খুব মনে পড়ে। আসিমির সাথে আমার বিয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও বাড়ির সবার জোরাজুরিতে হিমিকে বিয়ে করতে রাজি হয়েছি। সিমির বাবা মাই এটাই চান যে হিমির সাথে আমার বিয়েটা হোক। অবশেষে বিয়েটা হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। নিজের ঘরে থাকা সত্ত্বেও ভিতরে যেতে পারছি না। আপু সে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে গেল। হিমি বিছানা থেকে উঠে এসে পা ধরে সালাম করে আবার বিছানায় গিয়ে বসে পড়ল। আমি এই বিছানায় বসে রইলাম। আমার মুখ থেকে কিছু শোনার আশায় এখনো কিছুই বলছে না। পুরনো স্মৃতি মনে রেখে কি হবে অফি? চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। চুপ করে রইলাম। অফি, তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে এখন কেন আমাকে কষ্ট দিচ্ছ? দেখো, একদিন আমিও আপুর মতো ওইভাবেই হিমিকে আর কিছু বলতে না দিয়ে তার মুখ বন্ধ করে দিলাম আমার ঠোঁট দিয়ে। হারানোর কষ্ট আমি পরের বার পেতে চাই না। এমনকি এভাবে কাউকে হারানোর কথা ভাবতেও চাই না। প্রায় 1 মিনিট পর হিমি নিজেকে ছাড়িয়ে নিল। সাথে একটা মিষ্টি হাসি দিয়ে জড়িয়ে ধরল। লাভ ইউ হিমু। কি হিমু? হিমির মুখে হিমু ডাক শুনে চমকে উঠলাম। এটা কি হিমি নাকি সিমির আত্মা? এটা বলতেই দুজনকে জড়িয়ে ধরলাম। আর এভাবেই গল্পটি সমাপ্ত হয়ে গেল। তো কেমন লেগেছে গল্পটি অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো না লেগে থাকে সেটা বলবেন, ভালো লাগলে বলবেন। পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফেজ।